ছাদের এক কোণে বসে নাকে বরফ লাগাচ্ছে রুশু ভাইয়া, তার ঠিক পাশে গালে হাত দিয়ে বসে আছি আমি। এই নিয়ে দ্বিতীয়বারের নাকটাকে টমেটো বানিয়েছিল রুশু ভাইয়া। আমি বুঝি না, দেহে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও রাত্রির চোখ কেন ভাইয়ের অসহায় নাকটাই পড়ে। ওয়াই? অগ্নি ভাইয়া আর নিবি ভাই নিজেদের মধ্যে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছে, আর একটু পর পর মুখ টিপে হেসে চলেছে। ওইদিকে নিত্যবু চেয়ারে বসে হাই তুলছে, যে জানান দিয়েছে আপুর চোখের এক বস্তা ঘুম এসে বাসা বেঁধেছে। আর রাত্রি তো তখন রুশু ভাইয়ের নাকটা টমেটো বানিয়ে ঘরে চলে গেছে। এতটা রাগ কেন করলো ও? রুশু ভাইয়া তো আর ইচ্ছে করে ওকে চেপে ধরেনি। ভয় ভাঙার পর কয়েকবার সরিও বলেছে, তাও তো রাগ। ইস, কি ঘুষিটাই না মেরেছিল। ভাবলেই মনে হয় এই বুঝি আমার নাকটা ফেটে গেল রে। ঘরের দরজা লাগিয়ে বলে সে কোলে নিয়ে এক নাগাড়ে কেড়েই যাচ্ছে রাত্রি। সে এই জন্য কাঁদছে না যে রুশু তাকে জড়িয়ে ধরেছিল, বরং সে কাঁদছে অগ্নির জন্য। প্রভাতে প্রভাতে অসৃষ্ট গলায় বলে যাচ্ছে সে। কেন অগ্নি ভাইয়া, কেন করলেন এমন? কেন কেউ আমাকে ধরে কোথায় ছাড়িয়ে দেবেন তা না, আরও এমন মজা করলেন যেন ওই ধলেই তো আরও আমি চেপে ধরে। আপনার কিছু যায় আসলো না, আরও হাসাহাসি করছিলেন আমি নিয়ে। আপনি কেন? আপনি কি বোঝেন না যে আমি আপনাকে ভালোবাসি? কই, আপনি নাকি মেয়েদের সাথে কথা বলেন না। নিত্য অপুর সাথে তো খুবই হেসে খেলেই কথা বলেন আপনি। আজ এত সুন্দর করে সাজলাম, এক নজর দেখলেও না। কেন বলুন? এসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কাছে রাত্রি। সব কষ্ট যেন একসাথে ভর করেছে আজ। চোখের জলগুলো বাদ মানছে না যেন। হবিরিলাই গড়িয়ে পড়ছে চোখ জোড়া থেকে তার। সবার মাঝে যখন পিনপতা নীরবতা বিরাজমান, তখনই সেই নীরবতার পর্দা ভেদ করে নিত্য আপু এক আঙ্গুল উঁচু করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, গাইস, আই হ্যাভ এনি আইডিয়া। নিত্য আপুর কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে যে না বলে উঠল, কি আইডিয়া? অমনি মুখে হাত দিয়ে হাই তুলতে তুলতে আপু বলে উঠল, জেগে থেকে কোনো লাভ নেই, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি সবাই। আপুর এমন আইডিয়া শুনে সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠলাম, হোয়াট? যা শুনে কান দুই হাত চেপে গোমরা মুখ করে আবারও ধপ করে বসে পড়লো নিত্য আপু। ঠোঁট উল্টে আবারও বলে উঠলো, তো আর হবেটা কি? এখন 1:30 তাতে নাকি 2টো পর্যন্ত জেগে হই হুল্লোড় করবো আমরা। তা না সবাই চুপচাপ, কিছু ভেবে পেলে না কেউ, তার থেকে তো ঘুমানোই ঢের ভালো, নয় কি? নিত্য আপুর এমন কথায় গলা খাকারি দিয়ে উঠলো অগ্নি ভাইয়া। বুক ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস টেনে আমার উদ্দেশ্য করে বলে উঠলো, অনু যা তো, আমার ঘর থেকে গিটারটা নিয়ে আয়, সবার ঘুম ছুটাচ্ছি আমি। ভাইয়া গান গাইবে শুনে খুশিতে চোখ চিকচিক করে উঠলো সবার। ভাইয়ার গানের গলা আসলেই মারাত্মক, একদম ঘায়েল করে দেওয়ার মতো। ভাইয়ার গান শুনলে মনে হয় কান দিয়ে না বরং মন দিয়ে শুনছি, একদম বুকে এসে লাগে। কিন্তু ভাইয়া আমার যে কিনা স্টেজ ছাড়া গান করে না, সে কিনা আর সবাইকে লাইভ গিটার টিউন তুলে গাইবে, তাও আবার জোরাজোরি ছাড়াই। ব্যাপারটা ঠিক হজম করতে কষ্ট হচ্ছে আমার, তবু এক্সাইটেডমেন্ট যেন আর ধরে না। এদিকে রুশু ভাইয়া ভাইয়ের গান শোনার উত্তেজনায় হাত উঠিয়ে লাফিয়ে নিতেই নাকের হাত লেগে বাড়ি খেয়ে আউজ করে ওঠে, আবারও নাকে বরফ করতে লেগে পড়ে। সে দেখে আমি ফিক করে হেসে রুশু ভাইয়ার চুলগুলো এলোমো করে দিয়ে হাঁটা ধরলাম ভাইয়ের রুমের দিকে। আসার সময় রাত্রিকে আবারও মানানোর চেষ্টা করব। এতক্ষণ রাগ কমার কথা নিশ্চয়ই। গিটার হাতে রাত্রির ঘরের সামনে দাঁড়িয়ে আছি আমি। এই নিয়ে কম করে হলেও 5 কি 6 বার ডেকেছি ওকে যাতে আমার সাথে ছাদে যায়, কিন্তু প্রতিবারই ফিল্ম বোরিং ক্যারেক্টারের মতো উত্তর দিয়েছে সে, তোরা যা, আমাকে একটু একা থাকতে দে। যা শুনে আমার মাথা আতশবাজি ফুটতে শুরু করে দিয়েছে। শেষমেশ রেগে গেলাম আমি। এতটা রিয়াক্ট করার মতো কোনো মানে আছে নাকি? রাত্রি এবার একটু বেশি বেশি করছে। এই রেগে মেগে একবার চেঁচিয়ে বলে উঠলাম, ঠিক আছে থাকতে আসতে হবে না, আজকের দিনটাও রেগে বসে কাটিয়ে দে। ভাইয়া গান গাইবে এখন, আমি গিটার নিয়ে গেলাম, টাটা। কানে তুলো দিয়ে ঘুমা বলেই হাঁটা ধরলাম আমি। ভেতর থেকে কোনো উত্তর আসার অপেক্ষায় রইলাম না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝতে চায় না তাকে হাজার চেষ্টা করেও কিছু বোঝানো যায় না। তাই আর
ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে সময় নষ্ট করলাম না আমি। আজ আমার জন্মদিন, এই দিনে যদি সে আমার সাথে কথা না বলে তাহলে এই কেমন জন্মদিন? পেতনি একটা। তোর বর যে হবে সে তোকে দিনটা 24 ঘন্টা চালিয়ে মারবে, দেখিনিস। এরকম আরো হাজারটা বকবক করতে করতে ছাদে গিয়ে পৌঁছালাম আমি যেতেই দেখি মেঝেতে কার্পেট বিছিয়ে অলরেডি গোল হয়ে বসে গিয়েছে সবাই। আমি গিয়ে গিটারটা ভাইয়ার হাতে দিয়ে নিত্য আপুর সাথে পাশে বসে পড়লাম। আমার বাম পাশে রুশো ভাইয়া, তার পাশে নিবিড় ভাইয়া, আর তার পাশে অগ্নি ভাইয়া, আবার অগ্নি ভাইয়ার পাশে নিত্য আপু। এরকম একটা সিচুয়েশনে বজায় রেখে বসেছি সবাই। আবারও সাদা বিলাই আমার ঠিক সামনে। কি কপাল! কেন যে বারবার আমাকে ওনার মুখোমুখি হতে হয় কে জানে। ভাইয়া গিটারের টিউন তুলে ঠিক সেই সময়ে কারো আগমনের শব্দ, সবাই পেছনে ফিরে তাকালো। রাত্রি ধীর পায়ে গুটি সুটি মেরে এগিয়ে আসে এদিকে। আমি ওকে দেখেই খুশি হলেও মুখটা তা প্রকাশ না করে মুখ খুলে রুশো ভাইয়ের দিকে চেপে বসলাম। রুশো ভাইয়া এক পলক রাতের দিকে চেয়ে চোখ নামিয়ে নিল। রাত্রি আবার নিত্য আপুর মাঝে চুপটি করে বসে পড়লো। কি রাত্রি, এতক্ষণে তোমার রাগ কমলো? আর রাগ করে থেকো না পাখি। দেখো রুশো ভাইয়া সে কখন থেকে মন খারাপ করে রেখেছে। ভাইয়া তোর ইচ্ছে করে কিছু করেনি, তাই না? রাত্রি মুচকে এসে বলে উঠলো। আমি আর রেগে নেই আপু। নিত্য আপু রাত্রির মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলে উঠলো, এই তো গুড গার্ল। বিনিময়ে রাত্রিও হাসলো। আমি রেগে আছি বুঝতে পেরে রাত্রি আমার হাত ধরে করুণ স্বরে বলে উঠলো, সরি অনন্যা, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম। আর এমন হবে না, প্লিজ রাগ করে থাকিস না। আমি রাতের দিকে একবার ব্রুকুসকে বিরক্ত মাখার চোখে তাকিয়ানোর পর মুহূর্তে ফিক করে হেসে উঠলাম। আমার হাসির সাথে বাকি সবাইও হেসে তাল মেলালো। আপনজনদের প্রতি রাগ জিনিসটা আমার নেই বললেই চলে, যা আছে সেটা শুধুই অভিমান, তাও ক্ষণিকের জন্য। আমার মতো অতিরিক্ত রাগ অভিমান সব সম্পর্কের ক্ষেত্রেই ক্ষতর সৃষ্টি করে, যা আমি মানতে একদমই নারাজ। কেন শুধু শুধু রাগ অভিমান করে জীবনের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে হবে? পরে তো ঠিকই আফসোস করতে হবে। তার থেকে এসব রাগ অভিমান না করে ফুরফুরে মেজাজে থাকা স্ত্রীও বা গান গাইতে চেয়েও যেন পড়লো মহব্বত। কোন গানটা গাইবে এই নিয়ে বড়ই কনফিউজ ভাইয়া, কারণ আমরা এক একজনে এক এক গানের আবেদন করে বসছি। এক প্রকার চেঁচামেচি শুরু করে দিয়েছি বলা যায়। এক একজনের এক এক আবদার শুনে ভাইয়া হিমশিম খেয়ে যাচ্ছে। শেষে আর না পেরে চেঁচিয়ে বলে উঠলো, ভাইয়া স্টপ, চুপ, সবাই চুপ। আমার যেটা পছন্দ সেটাই গাইবো, এটাই ফাইনাল। ভাইয়ার কথায় আমরা সবাই মুখে আঙুল চেপে মাথা নেড়ে সম্মতি জানলাম। নিবিড় ভাইয়া ভাইয়ার কানে ফিসফিস করে কি যেন বলে সরে আসলো। ভাইয়াও চোখের পলক ফেলে সম্মতি জানলো। ব্যাপারটা বুঝলাম না, না বুঝছেই আপাতত গান শোনার মনোযোগ দিলাম আমি। तू जो रूठा तो कौन हंसेगा, तू जो छूटा तो कौन रहेगा, तू चुप है तो ये डर लगता है, अपना मुझको अब कौन कहेगा, तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं। ভাইয়ার গান শুনে আমার হৃদয় ছুঁয়ে গেল যেন। তবে সবচেয়ে বেশি খুশি বোধ হয় নিবিড় ভাইয়া হয়েছে। গানটা স্পেশালি নিবিড় ভাইয়াকে ডেডিকেটেড করেই গেয়েছে ভাইয়া, এটি স্পষ্ট। নিবিড় ভাইয়ের চোখে পানি চিকচিক করছে, ঠোঁটের কোণে সেই প্রাপ্তিকর হাসি ফুটে উঠেছে ওনার। এই তোকে না বললাম এটা বাদে অন্য কোনো গান গাইতে? শালা ইমোশনাল করে দিস কেন বলতো? লাগছে বেটা, ছাড়। কোথায় থ্যাঙ্কস জানাবি তা না, আর তুই আবার আমাকে শালা বলে ডাকলি। ও বললাম না কি জানি মনে পড়ছে না তো। দাঁড়া, মনে করাচ্ছি। বলেই ভাইয়া নিবিড় ভাইয়ের মাথা চাটি মেরে দিল। মার খেয়ে দুজনে হাসিতে ফেটে পড়লো। আমরা এতক্ষণ নীরব দর্শকের মতো ওদের কাণ্ড কারখানা দেখছিলাম। এবার সবাই একসাথে হাসা শুরু করে দিলাম। রাত 2:12। ঘুম বাবাজি অলরেডি আমার চোখে কলিং বেল বাজিয়ে চলেছে। শুধু একটা আরামদায়ক বিছানা দরকার, ব্যাস তাতে একটা জব্বর ঘুম দেবো আমি। আমার সাথে সাথে সবাই প্রায় একই অবস্থা, শুধু ভাইয়া আর নিত্য আপু বাদ। ব্যাপারটা বড়ই অদ্ভুত। একটু আগে নিত্য আপুর ঘুম
ঘুমে ঢুল ছিল, এখন আবার চোখে ঘুমে বিন্দুমাত্র লেশফেশও নেই। আমি আর পারবো না ঘুম আটকে রাখতে। ওইদিকে রুশু ভাইয়া অলরেডি বসে বসে ঘুমানো শুরু করে দিয়েছে। আমি আর রাত্রির একই অবস্থা। হঠাৎ নিবিড় ভাইয়া ঘুম ঘুম চোখে বলে উঠলো, অগ্নি ভাই আমার, আমি গেলাম, তুই টেবিল চেয়ার যার যার জায়গায় রেখে শুতে চলে আয়। বলেই চোখ রতলতে ভিতরে চলে গেল। নিবিড় ভাইয়া যাওয়ার দেখে রুশু ভাইয়াও টলমল করতে করতে ছুট লাগালো। এবার আমার আর রাত্রি যাওয়ার পালা, যেহেতু আর ঘুমের সাথে প্রতিযোগিতায় পারা যাচ্ছে না। আমরা গেলাম, আপু ভাইয়া তোমরাও এসো বলে রাত্রিকে টানতে টানতে নিয়ে চলে এলাম। রাত্রি ঘুম থেকে টুপ টুপ করে তাও আসতে চাচ্ছিল না কেন আল্লাহ মালুম। ঘরে এসে ধপস করে শুয়ে পড়লাম। আই লাভ ইউ ঘুম। আচ্ছা ভাইয়া আপনি থাকেন, আমিও গেলাম। বলে যে না নিত্য যেতে লাগবে, পেছন থেকে অমনি হ্যাঁচকা টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলো তাকে একটি। কি আমি তোমার ভাইয়া লাগে এখন, তাই না? যাও তো। কোথায় ভাবলাম আমাকে নিয়ে একটা রোমান্টিক গান গাইবে, তা না, আমার সমস্ত আশায় জল ঢেলে দিল। আল্লাহ এত সুন্দর ভয়েস দিয়েছে, তবু হবু বউকে 2-4টি গান উপহার দিতে পারো। ও তাই তো বলি, আমার মেম সাহেবের মুখ গোমরা কেন? আরে রাগ করেছো কেন বলো তো? আমি তো তোমারই, যখন খুশি তখনই গান শুনতে পারবে। আচ্ছা কাল তোমাকে নিয়ে একটা গান গাইবো পার্টিতে, ওকে? এবার তো হাসো। তপু হেসে অগ্নির গালে একটা চুমু এঁকে দিয়ে ছুট লাগালো ঘরে। আর অগ্নি ওখানে স্ট্রেস হয়ে গালে হাতে দাঁড়িয়ে আছে। হানমনেই বলে উঠলো সে, এটা কি ছিল? আম্মু পার্টির অ্যারেঞ্জমেন্টের জন্য ব্যস্ত, এদিকে ওইদিকে ছোটাছুটি করতে চলেছে। যদিও একটু বেশি কেউ আসেনি, আন্টি আঙ্কেল আর আব্বুর কিছু বন্ধু বান্ধব সাথে নিবিড় ভাইয়ার আব্বু এসেছে। আর আমরা ছোটরা তো আছি। সকালবেলা নিবিড় ভাইয়া নিত্য আপু বাসায় চলে গিয়েছিল, আবার দুপুরের দিকে এসে কাজে লেগে পড়েছে। সবাই যার যার কাজে ব্যস্ত। আরে আমি বার্থডে গার্ল, আমার কেউ পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ বড্ড খিদে পেয়েছে, তবে সেটা যেমন তেমন খিদে নয়, টক জাতীয় কিছু খিদে। লোকজন আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে, এদিকে লাঞ্চ করেও যেন পেট ভরেনি আমার। এটা আমার টক ঝাল করে মরছে। সবাই ব্যস্ত এই কাকাতে না বলতে এই অদ্ভুতের খিদের কথা। সবাই ব্যস্ত, কাকেই বা বলবো এই অদ্ভুত খিদের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরলাম কিচেনের দিকে। কিচেনে কেউ নেই। একটা বড় ঝুড়িতে এতগুলো সিদ্ধ ডিম রাখা আছে। আশেপাশে কিছু না পেয়ে বাধ্য হয়ে ফ্রিজ খুললাম আমি। ফ্রিজ ভেতরে তাকাইতে চোখ আটকে গেল আমার তেঁতুলের আচারের বয়ামে। আহা, এতক্ষণ কই ছিলিস তুই? আচারের বয়াম হাতে নিয়ে কিচেন সিনের পাশে বসে আচার খেতে লাগলাম আমি। উফ কি মজা! আচার খেতে খেতে আমার কোনো কিছুতেই হুঁশ নেই। হঠাৎ কারো চাপা হাসির আওয়াজে ধ্যান ভাঙলো আমার। সামনে তাকিয়ে দেখি রাত্রি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে। যা দেখে আমি ভুরুকুচকে বলে উঠলাম, লাফিং গ্যাস খেয়েছিস নাকি? পাগলের মতো হাসছিস কেন? রাত্রি হাসতে হাসতে বলে উঠলো, বারে তো হাসবো না, তুই যে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে বসে আছিস, না হেসে কি আর পারা যায়? রাত্রির কথায় লাফ মেরে দাঁড়িয়ে রাগী গলায় বলে উঠলাম, ওই পেতনি কিসে বাজে বাজে বকছিস? কোথায় বলা আছে আচার খেলে প্রেগনেন্ট হয়? আমার টক খেতে লেগেছিল তাই আচার খাচ্ছি। আমার কথায় রাত্রি যেন চরম অবাক, চোখ বড় বড় করে বলে উঠলো, সে কি রে, তাহলে তো নিঃসন্দেহে প্রেগনেন্ট। আল্লাহ গো, কে করলো এটা? আমি ওর কথায় রেগে গিয়ে তবে রে বলেই ঝুড়ি থেকে একটা ডিম হাতে নিলাম। রাত্রি বিপদের গন্ধ পেয়ে উল্টো দিকে ছুট লাগালো, সাথে আমিও। একটু যেতেই হাতে থাকা ডিমটা ছুঁড়ে মারার অভিনয় করতে ভয় দেখাতে যেয়ে হাত ফসকে ডিমটা উড়ে গেল আমার। আমি আর রাতে দুজনেই বিস্ময়ে ডিমের ল্যান্ডিং পয়েন্ট দেখতে ব্যস্ত হওয়া মাত্রই চোখ যেন বেরিয়ে আসছে এটা দুজনের। শেষমেশ সাদা বিলাইয়ের মাথায় ডিম গিয়ে সোজা ল্যান্ডিং করে বসলো রে। আমি আরো চরম অবাক হয়ে পড়লাম, কারণ ডিমটা সেদ্ধ নয় বরং কাঁচা, যা দেখে মুখে দুহাত চেপে ধরে বড় বড় হয়ে এলো আমার। ডিমের কুসুম ওনার মাথায় সূর্যমুখী ফুলের মতো ফুটে উঠেছে, আর সাদা অংশ মাখামাখি ওনার গা। উনি রক্তিম চোখে হাত মুষ্টিবদ্ধ করে আমার দিকে চেয়ে রাগটাকে একেবারে সঞ্চয় করে নিচ্ছে। এমন সময় রুশো ভাই এই পরিস্থিতিতে দেখে বলে উঠলো, ও মাই আল্লাহ, নিবিড় ব্রোর মাথায় ফুটলো আন্ডা, এখন তো ছুটি খাবে ডান্ডা। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন।
আমি তো আর ইচ্ছে করে আন্ডা ফাটাইনি, থুকু মানে ডিম মারিনি, ওটা তো মানে ওই হাত থেকে ফসকে উড়ে গিয়েছিল। আর ল্যান্ড করার মতো ভালো জায়গা না খুঁজে পেয়ে আপনার মাথাটাকেই বেছে নিয়েছে, আমার কোনো দোষ নেই। এবারও উনি ভাবলেন আমি ওনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য যে কখন থেকে কাগজে মিনতি করে চলেছি, কিন্তু উনি আমাকে ওনার থেকে টেনে হিসড়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়েছেন। বর্তমানে আমি রান্দামাখা সাদে বেলায় একই ওয়াশরুমে অবস্থান করছি। উনি দরজা আটকে দিয়ে দরজা হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছেন। এই নিয়ে কয়েকবার মাপ চেয়ে ওনার কানে ডুগডুগি বাজিয়েছে, কিন্তু উনি যেন কিছুই শুনতেই পাচ্ছে না। আসার সময় রুশো ভাই আর রাত্রি মুখে আঙুল চেপে থাকতে বলে এসেছেন। ওরা নিবিড় ভাইয়ের রক্তিম চোখ দেখে ভয়ে কিছু আর বলার সাহস পায়নি। এদিকে আমি অসহায়, চেঁচামেচি করেও কোনো লাভ হবে না, কেউ এদিকে নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। তাই ওনার কাছে মাপ চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদিও জানি মাপ তো আর জীবনেও করবে না, তবে আমাকে সাফ করে দিতে পারবে অবশ্যই। ভাইয়া আর বলতে পারলাম না। উনি এবার হেলান দেওয়া থেকে উঠে সোজা আমার উপর আক্রমণ করে বসলো। আমার দু বাহু শক্ত করে দু হাতে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলেন উনি আমায়। একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। তোমার জন্য আজ আমার এই হাল। জাস্ট লুক এট মি। আমার কি অবস্থা করেছো তুমি? এখন তুমি এসব পরিষ্কার করবে। শ্যাম্পুর বোতল নিয়ে সাইডে দাঁড়াও, পানিশমেন্ট আরো বাকি আছে। বলেই ঝর্ণা ছেড়ে দিলেন উনি। ঝর্ণার পানিগুলো ছিটে এসে পড়ছে আমার উপর, আর উনি চোখ বন্ধ করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজে যাচ্ছেন। একসময় উনি চুল থেকে ডিমের কুসুমটা টুস করে পড়ে গেল, যা দেখে আমি মনে মনে বলে উঠলাম, ওভাবেই তো ভালো লাগছিল ওনাকে। কি সুন্দর সূর্যমুখী ফুলের মতো ফুটছিল ওনার মাথায়। তখনকার সিনটা আসলে জাস্ট দেখার মতো ছিল, কিভাবে ডিমটা উড়ে গেল ওর সোজা সাদা বিলের মাথায় ল্যান্ড করে বসলো। ডিমও কত বুদ্ধিমান রে, ভাবা যায়। ঠিক বুঝতে পারছিল যে কার মাথায় ফোটা উচিত। এই মেয়ে, কি ভাবছো? নাও এখন কাজ লেগে পড়ো। ওনার হাই লেভেলে ধমক খেয়ে আমি পুনরায় বাস্তবে ফিরে এলাম, কিন্তু ওনার ওই ডিম মাখা চুলে হাত দেবো কিভাবে? এমনিতে ওনার কাছে গেলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে, সেখানে ওনার শ্যাম্পু করিয়ে দেবো আমি? ইম্পসিবল। তাই মনে মনে একটা ফোন দিয়ে আটলাম, জানি না কাজে দেবে কিনা, তাও শেষ রক্ষার জন্য আটানো ফন্দিটা বাস্তবায়ন করা জরুরি। পরিস্থিতি সামলে দেওয়ার জন্য মুখটা কাঁচামাচা করে ইনোসেন্ট মার্কা হাসি রেস্ট টেনে বলে উঠলাম, ভাইয়া আপনি এত রাগ করছেন কেন বলুন তো? আপনার তো আরও আমার কাছে থ্যাঙ্কসফুল থাকা উচিত। নিবিড় ভাই এবার চোখ খুলল বিস্ময়ে, বলে চেঁচিয়ে উঠলেন উনি। আবারও আমি মুখটা কাঁচামাচা করে বলে উঠলাম, আসলে কি জানেন ভাইয়া, ডিম বড়ই উপকারী একটা খাদ্যবস্তু। ডিম খেলেই তো শুধু উপকার তা না, এটা লাগিয়ে মানুষ উপকৃত হয়। দেখেন না এখনকার মানুষ ডিম খাওয়ার বদলে মাখে, এটা দিয়ে বিভিন্ন ফেস প্যাক তৈরি করে। আর চুলের কথা বললে তো ডিম কোনো তুলনাই হয় না। চুল ঘন সিল্কি মজবুত করায় ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ডিম মেরে তো আরও আপনার চুল সুন্দর করে দিলাম আমি। এখন বলুন, আমাকে থ্যাঙ্কস দেবেন নাকি শাস্তি? উনি আমার দিকে কিছুক্ষণ বুড়ো কুচকে চোখ ছোট ছোট করে তাকিয়ে পর মুহূর্ত হুহা করে হেসে ফেলেন। আমি বুঝলাম না হাসলো কেন উনি। ওনার তো উল্টো আরো রাগ করার কথা ছিল। তাহলে কি সত্যি আমার ফোন দিয়ে কাজে লেগে গেল? ভেবে মোটা খুশি হয়ে গেল, কিন্তু এই খুশি আর বেশিক্ষণ টিকলো না, যখন সাদা বিলাই হাসতে হাসতে বলে উঠলো, সিরিয়াসলি অনন্যা, তুমি আমায় তোমার স্টুপিড লজিক দিয়ে বলতে চাইছো? কত ডাম তুমি! বলে আবারও হাসতে লাগলো। এবার বললাম আমি বড় দুশ্চিন্তায়। তার মানে কি সত্যি আমাকে উনি ডিম মাখা চুলে শ্যাম্পু করে দিতে হবে? হাল্লা গো, সামবডি কিল মি প্লিজ। কিচেনের পাশে চেয়ারে টেনে বসে নখ করছে রুশো, তার ঠিক সামনে পায়চারি করছে রাত্রি। তারা দুজনে টেনশনে ঘাম ছুটে যাচ্ছে। কে জানে আবার কানে ধরে উঠবস না করায় অনন্যাকে। রাত্রি হঠাৎ পায়চারি থামিয়ে এবার রুশোর দিকে তাকালো। রুশো এখনো সামনের নখ কামড়ে যাচ্ছে, যা দেখে বিরক্ত বোধ করলো রাত্রি। তার মতো এখন নখ কামড়ানো বাচ্চাদের কাজ, সেখানে এত বড় একটা ছেলে নখ কামড়াচ্ছে। যদিও রুশোকে দেখতে বাচ্চাদের মতোই লাগে। এই যে আপনি সেই কখন থেকে নখ কামড়ে খাচ্ছেন, বন্ধ করুন।
রুশো রাত্রির ধমক খেয়ে নিজের হাতের দিকে তাকালো। আসলেই তো সেই তখন থেকে দাঁত দিয়ে নখ কামড়া যাচ্ছে, সে টেনশনে হুঁশ ছিল না তার। রাত্রির কথাই টের পেল মাত্র। আমি কি আর ইচ্ছে করে নখ কামড়াচ্ছি? ওটা তো টেনশন আপনা আপনি হয়ে যাচ্ছিল। রাত্রি বিনিময়ে কিছু বলবে তার আগেই অগ্নি এসে হাজির হলো। এই তোরা এখানে কি করিস? আর নিবিড় কোথায়? অগ্নির প্রশ্নের পরিপ্রেক্ষিতে রুশো অনন্যার হাত থেকে নিবিড়ের মাথায় ডিম পড়ার সিন মনে পড়ে গেল, আর মনে বলে উঠলো সে। আন্ডা ফুটা। অগ্নি রুশোর কথায় ভেবাচাকা খেয়ে যায়। হোয়াট? বলে জিজ্ঞাসা দৃষ্টি রুশোর দিকে তাকাই সে। এদিকে রাত্রি আরো ঘামতে শুরু করে। রুশু বলে দেবে ভেবে রাত্রি নিজের পা তুলে দিল রুশুর পায়ের উপর। পায়ে বাধ্য হয়ে অনুভব হয় আউজ করে উঠে মাত্র রাত্রি চট করে নিজের পা সরিয়ে ফেলে। রাত্রি পায়ের খোঁচাকে হুঁশ ফিরে তার প্রসঙ্গ পাল্টাতে দাঁত কেলিয়ে অগ্নির দিকে তাকিয়ে বলে ওঠে, উফ সরি ব্রো, স্টোরির সিন নিয়ে ভাবছিলাম। নিবিড় ব্রো মেবি ঘরের দিকে গেল। নিশ্চয়ই আবার শাওয়ার নিতে গিয়েছে। বেচারা অনেক খাটাখাটনির পরে হাঁপিয়ে গেছে। আচ্ছা রুশ, তুই আয়, হেল্প লাগবে। আর এই যে তুমি এটা গিয়ে অনন্যাকে দিয়ে এসো। রাত্রির দিকে একটা ব্যাগে গিয়ে দেয়। রাত্রি মুগ্ধ চোখে চেয়ে আছে অগ্নির দিকে। অগ্নির কথা তার কানে পর্যন্ত পৌঁছাচ্ছে না। অগ্নির কপালে বিন্দু বিন্দু ঘাম, চুলগুলো ভিজে গিয়েছে ঘেমে যাওয়ার কারণে। চিবে ঘাম গড়িয়ে পড়ছে। ক্লান্ত মুখখানাতে কেমন অদ্ভুত চিহ্নতা ছেয়ে আছে যেন। রাত্রি অগ্নির কথা না শোনায় খানিকটা বিরক্ত বোধ করলো অগ্নি। কিছুটা জোরে আবার বলে উঠলো, কি হলো ধরো। এবার রাত্রির হুশ এসে কাপা কাপা হাতে ব্যাগটা নিল রাত্রি। রাত্রির মন খারাপ হলে অগ্নি এভাবে কথা বলায় রুশু ব্যাপারটা আন্দাজ করতে পেরে বলে উঠলো, হেই অ্যাটম বম, আজকে সুন্দর করে সেজো কেমন? ছুটকিকেও সাজিয়ে দিও। কালকের সাজটা কিন্তু অনেক স্টানিং ছিল। বিনিময়ে রাত্রি চোখ ছোট ছোট করে তাকায় রুশুর দিকে। তাকাতে গটগট করে বড় বড় পা ফেলে হাঁটা দিল অনন্যার ঘরের দিকে। আর রুশু রাত্রি চলে যাওয়ার দিকে চেয়ে রইল। অগ্নি রুশুর কাঁধে হাত রেখে বলে উঠলো, কি রে ডিমার, তোর আইটেম বমের উপর ফিদা হলি নাকি? বিনিময়ে রুশু হাসলো। নো ব্রো, জাস্ট রাগি ফেসটা দেখতে ভালো লাগে। অগ্নি হেসে রুশু চুলগুলো এলোমেলো করে দিয়ে ডেকোরেশনের কাজে লেগে পড়লো। বিগত 15 মিনিট যাবৎ আমি সাদা বিলে কেকে সে শ্যাম্পু ম্যাসাজ করে চলেছি, তবু ডিমের গন্ধ ছুটাতে পারছি না। ইস্কি বিদঘুটে গন্ধ। এখন আমার সন্দেহ হচ্ছে ডিমটা কি পচা ডিম ছিল নাকি, কিন্তু তাহলে তো এই ডিমটা হালকা হতো। ডিমের গন্ধ এত বাজে তা আজ জানলাম। কি হলো, থেমে গেলে কেন? ভালো মতো ওয়াশ করো। যদি একটু ছিটে ফুটা গন্ধ থাকে তাহলে তো বুঝতে পারছো তোমার কি হাল করবো। সাদা বিলাইয়ের কথায় একটা শূন্য ঢোক গেলাম আমি। কল্পনাতেও দেখি নিলাম আমি এই বিরাট হাড়ির ভেতরে বসে আছি, আর সাদা বিলাই আমার থেকে প্রায় 10 গুণ বড়। ওনাকে দেখে একটা বড়সড় দামানের মতো লাগছে। উনি অট্ট হাঁচি হেসে এবার এক ডিম ছুঁড়ে মারছে আমার উপর, আর আমি ডিমের সাগরে ভেসে চলেছি। কল্পনায় দেখে আটকে উঠলাম আমি। সাথে সাথেই না বলে চেঁচিয়ে উঠলাম। নিবিড় ভাই ধরপড়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আমার দুবাহু ঝাঁকিয়ে দিয়ে বলে উঠলো, এই কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? ওরা দেখে ভয়টা আরো বাড়লো, বই কমলো না। চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। কাঁপা কাঁপা গলায় বললাম, প্লিজ আর কাছে আসবেন না, আমার ভয় করছে। ডিম মারবেন না সাদা বিলে প্লিজ। উনি আচমকাই আমার কোমর জড়িয়ে ধরে এক হ্যাঁচকা টান দিয়ে আমাকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আমি এতক্ষণ অর্ধ ভেজা অবস্থায় ছিলাম, কিন্তু এখন পুরোপুরি ভিজে টুইটুম্পুর হয়ে গেলাম। আমি ওনার এত কাছে চলে এসেছি যে আর একটু খাটো হলে বোধ হয় ওনার হৃৎপিণ্ড শুনতে পেতাম। উনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে শুরু করলেন, কেন করো এমন? হ্যাঁ বলি না আমার থেকে দূরে দূরে থাকতে? তাও কেন তো জানো আমায়? বোঝো না কেন বলো তো? কেন তো পুরো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না আমি? ওনার এমন শীতল কণ্ঠে পুরো শরীরে শিহরণের স্রোত বয়ে গেল। আমার এক দফা কেঁপে উঠতাম আমি। আমার হৃৎপিণ্ডটা ভীষণ ফাস্ট বিট করা শুরু করে দিয়েছে। গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে আমার। উনি আমার কপালে হালকা করে ঠোঁট ছোঁয়াতে জমে গেলাম আমি। নাম না জানা এক অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। কিন্তু আমার এতক্ষণে তো আমার রেগে যাওয়া উচিত, কিন্তু আমার মধ্যে সেই রাগটা যেন সৃষ্টি হচ্ছে না। উনি আমায় হুট করে ছেড়ে দিয়ে ঝর্ণা বন্ধ করে দিলেন। মুখ উল্টো করে ঘুরিয়ে আমার দিকে তাওয়াল এগিয়ে দিয়ে বলে উঠলো, গা মুছে নিচে ঘরে গিয়ে চেঞ্জ করো ফার্স্ট।
ওনার হুট করে অন্য ফ্লেভারে চলে যাওয়া কিছুই বুঝে উঠতে পারলাম না আমি। কোনো রকমে গা মুছে ভেজা পায়ে বেরিয়ে এলাম। আমার রুমে এসে দেখি খাটের উপর একটা ব্যাগ রাখা, যার ভেতরে মেবি কোনো ড্রেস রয়েছে। ব্যাগটা নিয়ে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নিলাম। ড্রেসটা আসলেই অসাধারণ, অফ হোয়াইট কালারের লং গাউন, তাতে সাদা পাথরের কাজ করা। এক কথায় নিজের কাছে এক পুতুল পুতুল লাগছে আমায়। আমি সিঁড়ি বেয়ে নামছি। আমার দুপাশে রাত্রি আর নিত্য আপু। সাজাবার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি তো ভারী সাজ নেই না। রাত্রি মেকআপ বক্স যে না খুলতে নিয়েছিল, অমনি এক লাফ মেরে 2 হাত সরে গিয়েছি আমি। আমার মতে এইসব মেকআপ আসলে ফেকআপ। মেকআপ করলে নিজেকে অন্যরকম লাগে, নিজের আসল চেহারা ঢাকা পড়ে যায়। সেটা একবারে অপছন্দ আমার। আল্লাহ আমাকে যা চেয়েছে তাতেই মাশাআল্লাহ। নিত্যবু বেশ সাজগোজ পছন্দ করে না, তবুও রাত্রি জড়িতে লিপস্টিক আর কাজল দিয়ে নিলাম। এটাও আমার সাজগোজের সর্বোচ্চ সীমা। নিবিড় ভাইকে দেখে আজ আরেক দফা ক্রাশ খেয়ে বসলাম। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠলো আমার। উনি অফ হোয়াইট কালারের শার্ট পরেছে, পরনের 2টো বাটন খোলা, হাতে কোণে পর্যন্ত ফোল্ড করা, সাথে কালো প্যান্ট। সিল্কি চুলগুলো চিকচিক করছে, কপালে এসে পড়েছে তাদের খানিকটা ডার্ক রেড ঠোঁটগুলো সেই ভুবন বোলানো হাসি। উফ, এতগুলো মাশাআল্লাহ। আমি নামতে আমার দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে নিক্ষেপ করে পর মুহূর্তে চোখ সরিয়ে নিলেন। এই কেক তো কাটা শেষ, ইভেন সবাইকে দেওয়া শেষ, তবে আরেকটা কেক কেন? ভাইয়া জিজ্ঞেস করতেই কেমন এক রহস্যময় হাসি দিল। খটকা লাগছে এবার। রুশু ভাইয়া দাঁত কেলিয়ে রয়েছে আমার দিকে। নিত্য আপু মুস্কি হাসছে। রাতে আমার পাশে থাকায় ওর রিয়াকশন চোখে পড়লো না আমার। আর রাতের দিকে মুখ ঘুরতে অনুভব করলাম কেউ এদিকে আসছে। বিপদের আশঙ্কা করে চট করে সরে যেতে রুশু ভাইয়া ক্রস মাথা হাত সোজা গিয়ে বলল রাত্রির গালের ওপর। আর আমি বোম ফাটার আগে 2 হাতে কানে ঢেকে ফেললাম, আর সাথে সাথে বাকি সবাইও তাই। দ্বিতীয়বার নাক ফাটানোর দৃশ্য দেখলাম আমি বোধহয় হার্ট অ্যাটাক করে বসবো। আমরা 4 জন চোখে হাত দিয়ে ঢেকে রেখেছি। উদ্দেশ্য রুশু ভাইয়ের নাক ফেটে টমেটো হয়ে যাওয়া সেই বিবর্ষ দৃশ্যটা দ্বিতীয়বার দেখবো না। কিন্তু এবার টিস্যু টাইপ কোনো সাউন্ড না আসায় বিস্ময় চোখ থেকে হাত সরিয়ে কি হচ্ছে দেখার জন্য চোখ খুললাম, আর সাথে বাকিরাও চোখ খুলল। রাত্রি ইচ্ছে মতো কেকে ক্রিম হাতে নিয়ে রুশু ভাইয়ার পুরো মুখে মাখিয়ে চলেছে, আর রুশু ভাইয়া স্টিল সেভাবে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বড়ই অদ্ভুত। রুশু ভাইয়া তো চাইলেই সরে যেতে পারতো, কিন্তু ভাইয়া ঠায় দাঁড়িয়ে আছে, আর রাত্রি ভাইকে পুরো মুখে ভূত বানিয়ে ছেড়ে দিয়েছে। ক্রিম মাখাতে এবার রাত্রি থামলো। আমি রাত্রির পাশে দাঁড়িয়ে কানে ফিসফিস করে বলে উঠলাম, কিরে এবার রুশু ভাইয়ের নাকটা বেঁচে গেল কিভাবে? রাত্রির চোখ ছোট ছোট করে আমার কানে ফিসফিস করে উত্তর দিল, আরে মারতে গিয়েছিলাম প্রায়, কিন্তু অলরেডি নাক লাল ছিল। এবার মারলে হাড্ডি ভেঙে যেত, তাই ছেড়ে দিলাম। বাট তোর এই ভাইকে বোঝা, নেক্সট টাইম আমার পেছনে লাগলে নাক আর নাকের জায়গায় থাকবে না। আমাদের কথার মাঝে রুশু ভাইয়ের চাপা অজ ভেসে আসতে লাগলো। হেই, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, চোখ জ্বলছে। ছুটকি, অগ্নি ব্রো, হেল্প মি প্লিজ। ভাইয়ের চোখে হয়তো ক্রিম ঢুকে গিয়েছে, তাই তাড়াহুড়া করে আমি ভাইয়ের কাছে গেলাম। এদিকে অগ্নি ভাইয়া ছুটতে লাগলো পানি আনার জন্য। নিবিড় ভাইয়া রুশু ভাইয়াকে ধরে এক সাইডে নিয়ে গেল। রুশু ভাইয়া চোখ জ্বলায় ছটফট করছে। আমি টেনশনে পড়ে গেলাম। এবার রাত্রির মুখটা শুকিয়ে এলো। মুখে ক্রিম মাখানো ঠিক ছিল, কিন্তু চোখ পর্যন্ত দিতে গেল কেন? হলো এবার তো শান্তি। রাতে তুই আসলেই রুশু ভাইয়ের সাথে একটু বেশি করছিস। ভাই এই পর্যন্ত ইচ্ছে করে কিছুই করেনি। ভাই আমাকে ক্রিম মাখাতে এসেছিল, কিন্তু আমি মাছ থেকে সরে যেয়ে ভুলক্রমে তোর গায়ে লেগে গিয়েছিল। আমার কথা হয়তো রাত্রি রিয়েলাইজ হলো, আসলে সে তো একটু বেশি করে ফেলেছে। সরি অনন্যা, আমি আসলে রাগের মাথায়। রাত্রিকে আর বলতে না দিয়ে থামিয়ে আমি আবারও বলে উঠলাম, সরি বলার হলে আমাকে নয়, রুশু ভাইকে বল। অগ্নি ভাইয়া ততক্ষণে পানি আর টিস্যু নিয়ে হাজির হলো। রুশু ভাইয়া একের পর এক পানির ঝাপটা দিতে লাগলো। কিছুটা বেটার ফিল। এবার তোর টিস্যু দিয়ে চোখটা আশেপাশে ক্রিমগুলো আগে মুছে নিল। ভাইয়া বাম চোখটা একদম লাল হয়ে গিয়েছে।
তখনই নিত্য আপু হাতে একটা ড্রপ নিয়ে এলো, হয়তো চোখে দেওয়ার ড্রপ হবে। রুশু ভাইয়া এদিকে এসে বসো, এই ড্রপটা দিলে জ্বালা কমে যাবে। অগ্নি ভাইয়া নিত্যাপুর কথা মতো রুশু ভাইকে এনে সোফায় বসিয়ে দিল, সাথে আমরাও পাশে দাঁড়িয়েছিলাম। রুশু ভাইয়া চোখ বন্ধ করে রেখেছে, জ্বালা করায় চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ভাইয়ার। তাও রুশু ভাইয়া হাসতে হাসতে বলছে, আরে আমার কিচ্ছু হয়নি, তখন একটু জ্বলছিল। নাও আই এম অ্যাবসলিউটলি ফাইন, ডোন্ট টেক এনি টাইপ অফ টেনশন। চুপ কর তুই, দেখতেই পাচ্ছি কেমন আছিস। চোখ খোল, ড্রপটা দিয়ে দিব নিত্য। অগ্নি ভাইয়া কিছুটা রেগে রাতের দিকে তাকিয়ে কথাটা বলল, তাতে যেন রাত্রি আরো ভয় পেয়ে গেল। নিত্য রুশু ভাইয়ের চোখের ডব দিয়ে কিছুক্ষণ চোখ মেলে উপরের দিকে তাকিয়ে থাকতে বলল। এদিকে আমার রুশু ভাইয়ের জন্য ভীষণ খারাপ লাগছে। সবসময় ভাইয়াটা আমার হাসি খুশি থাকে, সবাইকে হাসিতে মাতিয়ে রাখে, অথচ নিজের কিছু হলে বুঝতেই দেয় না। একবার আমাকে গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পাওয়ার থেকে আটকাতে নিজেই আমাকে ঘিরে ধরে পড়ে গিয়েছিল। ভাইয়া আমাকে কভার করে পরে আমার বিন্দু মাত্র ব্যথা লাগেনি। সম্পূর্ণ আঘাত পেয়েছিল রুশু ভাইয়া, অথচ তখনও ভাইয়া হাসছিল এই বলে। হ্যাঁ রে ছুটকি, মাটিও দেখি তোর মতো নরম হয়ে গিয়েছে। এত উপর থেকে পড়লাম দুজনে, না তোর লাগলো আর না আমার। আজও তাই আসে রুশু ভাইয়া। রাত্রি রুশু ভাইয়ার পাশে গিয়ে মাথা নিচু করে আমতা আমতা করে বলে উঠল, সরি, আসলে আমি বুঝতে পারিনি যে চোখে চলে যাবে। রুশু ভাইয়া বসা থেকে উঠে বসে রাত্রিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে উঠল, ও আমার রাইট অ্যাটম বম, অ্যান্ড ইউ নো হোয়াট, তোমার রাগি ফেসটা আমার ভালো লাগে। সো এরকম সুরি টুরি বইল না কেমন? রুশু ভাইয়ের কথা শুনে না চাইতেও হেসে উঠলাম আমি, আমার সাথে সাথে হেসে উঠলো বাকি সবাই। অগ্নি ভাইয়া চাপ বেজায় বেড়ে গেল। আব্বুর বিজনেস সামলানোর দায়িত্ব এখনই ভাইয়ার উপর চাপিয়ে দিয়েছে। ইভেন আব্বুর কলিগের বলে দিয়েছে। নিবিড় ভাইয়া আব্বু অবশ্যই নিবিড় ভাইয়াকে এখনো এসবে জড়াতে বলেনি। নিবিড় ভাইয়ের ওপর ছেড়ে দিয়েছে, লেখাপড়া একেবারে শেষ করে বিছাতে হাত দিতে চায় উনি। আর তো মাত্র কয়েকটা মাস বাকি, কিন্তু আব্বুর চাপ বেড়ে গিয়েছে। তারপর আব্বুর ডায়াবেটিস ধরা পড়েছে, এই শরীর নিয়ে একা কুলিয়ে উঠতে পারছে না, তাই এখনই অগ্নি ভাইয়াকে অগত্যা বিজনেসের ইনভলভ করতে হলো। আজ নিয়ে 1 সপ্তাহ হয়ে গেল আমি সাদা বিলার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ভার্সিটি গেলে খুবই সাবধানে চলাফেরা করছি, মাঝে মাঝে সামনে পড়তে গেলেই সালাম দিয়ে দৌড়ে পালিয়ে গেছি। আসলে উনি সামনে গেলেই কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি নিজেও বুঝি না এরকম কেন হয়। তার উপর সেদিনকে ভুলে পড়ে যাওয়ার ঘটনার পর থেকে আমাকে দেখলে সবাই কেমন যেন একটা রিয়াকশন দেয়, যে রিয়াকশনের অর্থাৎ আমি বুঝতে পারি না। তবে এই রিয়াকশন আমার স্বাভাবিক মনে হয় না, বড্ড অস্বস্তি হয় আমার। এসব ভাবছিলাম, সাথে ভার্সিটির এক পুল সাইডে গাছের নিচে বসে চিপস খাচ্ছিলাম। হঠাৎ রাতে চিমটি খেয়ে ঘোর কাটলো আমার। এই অনন্যা দেখ, এই চিরকুটটা আবার আসছে। রাত্রির কথায় চিপস খাওয়া থামিয়ে সামনে তাকালাম। সিফাত নামের হ্যাংলা ছেলেটা এদিকে তার ব্যাকেল মার্কা হাসি দিতে হেঁটে আসছে। ছেলেটাকে দেখে কপালে বিরক্তের বাস ফুটে উঠলো আমার। এই ছেলেটাকে দেখলে আমার গা পিত্তি জ্বলে ওঠে। 1 সপ্তাহ ধরে শুধু গায়ে পড়ে পড়ে কথা বলতে আসে, শুধুমাত্র সিনিয়র বলে কিছু বলি না। আমাদের সেম ব্যাচ হলে এতক্ষণে হাত পা ভেঙে রেখে দিতাম। হে গার্লস, কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ। বেটা ছেঁচড়া, আমরা যেমনই থাকি, তাতে তোর কি? বাহ, বেশ তো। তা কি করছো? বেটা কানা, দেখতে পাস না চিপস খাচ্ছি? খাওয়াই ব্যাগটা দিয়ে এখন জিজ্ঞেস করি কি করি? মেজাজটা বিগড়ে যাচ্ছে আমার। পাশে তাকিয়ে দেখি রাত্রিরও একই অবস্থা। শুধুমাত্র ভদ্রতার খাতিরে দাঁত চেপে কোনোর মতে বলে উঠলাম, এই তো বসে বসে চিপস খাচ্ছি, আপনি আসায় খাওয়াতে ব্যাঘাত ঘটলো। কথাটা এমনভাবে বললাম যাতে আমরা বিরক্ত বুঝে উনি রাস্তা মেপে চলে যায়। কি বিরক্তিকর ডিব্বাটা! কিন্তু যাওয়ার বদলে আরও সেই ব্যাকল মার্কা হাসি দিয়ে বলে উঠলো, আরে শুধু চিপস খেলে গলা শুকিয়ে যাবে, এই নাও তোমার জন্য জুস নিয়ে এলাম। হাতে থাকা জুতের বোতলটা এগিয়ে দিয়ে এবার আমি ভীষণ রেগে গেলাম। মানেটি কি? আমার জন্য জুস নিয়ে এসেছে? আমি কি লাগি তার? হুটখাট করে এসে গায়ে পড়ে পড়ে ভাব জমানোর মানে কি? রেগে মেগে যেই না আঙুল ধরে কিছু বলতে যাব, তার আগেই হুট করে কোথা থেকে সাদা বিলাই টুক করে আমাদের সামনে চলে আসে। সিফাত, কি হচ্ছে এখানে?
সিফাত নামক ছেলেটা ওনার গলা পেয়ে যেন হকচকিয়ে গেল, পিছন করে কাপা কাপা গলায় বলে উঠল, বাবা ভাই, আসলে আপুর গলাটা শুকিয়ে গেছিল, তাই আর কি জুস নিয়ে দিচ্ছিলাম। নিবিড় ভাইয়া কিছুক্ষণ বুড়ো কুচকে ছেলেটার দিকে তাকিয়ে থেকে আমাদের দিকে তাকালো। আমি তো এই ছেলের কাণ্ড দেখে চরম অবাক। বলে কি এই ছেলে? হ্যাঁ, এক ঠেলায় আপু হয়ে গেলাম, আর আমি নাকি জুস আনতে বলেছি। রাতে আর আমি একে অপরের দিকে চাওয়াচাই করছি। রাতে শুধু একবার নিবিড় ভাইয়ের দিকে তাকিয়ে মাথা দুদিক নাড়িয়ে না বোধক সম্মতি জানালো, যার অর্থাৎ যে না, আমরা বলিনি জুস টুস আনতে। সাথে সাথেই বিকট একটা আওয়াজে মাটিতে ছিটকে পড়লো ছেলেটা। এমনি এমনি ছিটকে পড়েনি, পড়ছে সাদা বিলাইয়ের হাই পাওয়ার ওলা হাতের চর খেয়ে। আমাকে মিথ্যা বলিস? সাহস এত দূর গেল কিভাবে তোর? বাবা ভাই, মাফ করে দেন, আর এমন ভুল হবে না। নিবিড় ভাই ছেলেটাকে নিচ থেকে কলার ধরে তুলে শান্ত গলায় বলে উঠলো, ভালো করে ওদের মুখ দেখে নে, নেক্সট টাইম ওদের আশেপাশে যেন না দেখি তোকে। এখন ক্লাসে যা। বলেই ছেড়ে দিলেন ছেলেটিকে। ছাড়া পাওয়া মাত্রই পেছনে না তাকিয়ে এক ছুট লাগালো ছেলেটা। আমি এ রাত্রি এতক্ষণে শুধু হাঁ করে দেখছিলাম সবকিছু। এবার আমি মুখ খুললাম। এত জোরে কেউ থাপ্পড় মারে? দাঁত তো ভেঙেই গেছে বোধ হয়। নিবিড় ভাই ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্যান্টের পকেটে হাত গুজে বলে উঠলো, তোমার এত দরদ উতলে পড়লে নিচের দাঁতগুলো খুলে ওকে লাগিয়ে দিও। ওনার কথা শুনে গলা খাকারে দিয়ে বলে উঠলাম আমি। প্রসঙ্গটা বদলানোর জন্য বলে উঠলাম, ভাইয়া কোথায়? সেটা তো আমি তোমার কাছে জানতে আসছিলাম যে অগ্নি কোথায়। অফিস থেকে সোজা ভার্সিটি আসার কথা ছিল, এখন এলো না কেন? আমিও ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, একটু দরকার আছে। নেক্সট ক্লাস 12টায় আছে আমার, তাই এখানে বসে অপেক্ষা করছিলাম। নিবিড় ভাই আমার দিক থেকে চোখ সরিয়ে গেটের দিকে তাকিয়েছিল। হঠাৎ আমার হাত টান দিয়ে দৌড় লাগালো আর রাত্রিকে বলল, আমরা আসছি, লেট হতে পারে, ক্লাস করে চলে যাও। আমি দাঁড়িয়ে থাকলে পড়ে যাব, তাই ওনার সাথে পা মিলিয়ে দৌড় লাগালাম। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, বলবেন তো? চুপচাপ আমার সাথে এসো, কোথায় যাচ্ছি সেটা গেলে বুঝতে পারবে। বলে আমাকে গ্যারেজের পাশে দাঁড় করে বাইক বের করে আনলো। আমি কি বাইকে যাব? না, তোমার জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করবো মহারানী। স্টুপিড, চুপচাপ পেছনে উঠে পড়ো। আমি ওনার ধমক শুনে কেঁপে উঠলাম। একরাশ অনিশ্চয় সত্ত্বেও পেছনে উঠে বসলাম। আমি বসা মাত্রই উনি বাইক স্টার্ট দিয়ে ছুটে চললেন অজানায়। আল্লাহ মালুম আমাকে কেটে নদীকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে না তো উনি? টেবিলের এক কোণায় চেয়ার টেনে বসে একের পর এক পানির গ্লাস খালি করে চলেছি আমি। আমার পাশে রুশু ভাইয়া দাঁত দিয়ে নখ কামড়ে চলেছে। আমাদের সামনে নিত্য আপু থরথর করে কাঁপছে। পাশে অগ্নি ভাইয়া নিজের ঘাম মুছতে মুছতে শহীদ হচ্ছে যাচ্ছে বোধ হয়। সবাই যে যার জায়গায় স্থির থেকে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে নিবিড় ভাইয়ার দিকে। নিবিড় ভাইয়া এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে আছে। তিনি হাতের দুমুঠো শক্ত করে ধরে রেখেছে। থরথর করে কাঁপছে ওনার ঠোঁটজোড়া। হয়তো বা নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি। কিছুক্ষণ আগের অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি সাদা মিলে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছি, কিন্তু উনি যেন শুনেও শুনছে না। আপন মনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন উনি। হঠাৎ আমার চোখ যায় আমাদের সামনের গাড়িটার খানিকটা দূরে থাকা কারের উপর। কারটা দেখে আমি বেশ অবাক হয়ে পড়ি, কারণ কারটা আর কারণ নয়, স্বয়ং আমাদের প্রাইভেট কার, যেটা নিয়ে ভাইয়া অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল। তবুও নিশ্চিত হওয়ার জন্য নিবিড় ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে উঠলাম, ভাইয়া ওটা তো আমাদের কার, আপনি কি আমাদের কার ফলো করছেন? উনি বোধহয় আমার প্রশ্ন শুনে বেশ বিরক্ত হলেন। অনেকটা ঝাঁঝালো কণ্ঠে সামনের দিকে তাকিয়ে বলে উঠল, হাউ স্টুপিড, কার দেখেও কি মনে প্রশ্ন যাচ্ছে না? তোমার ভাই এদিকে কোথায় যাচ্ছে? এদিকে না তোমার বাড়ি আর না অফিস, ভার্সিটিতে ক্রস করে এসছে। নাও জাস্ট কিপ সাইলেন্ট। 5 মিনিট যাবৎ ভার্সিটির গেছে পায়চারি করছে রসু। অনন্যা একটা অ্যাসাইনমেন্ট রেখে এসেছিল বাসায়, তাই দিতে পাঠিয়েছে মামুনি তাকে। কিন্তু বিপত্তি ঘটছে এখানেই। অনন্যা ফোন বন্ধ। বেশ কয়েকবার কল করার পরেও কোনো রেসপন্স না পেয়ে রুশুর কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। যেহেতু এখন ক্লাস টাইম ও না, তাহলে নিশ্চয়ই ক্যাম্পাসের ভেতরে কোথাও ঘোরাঘুরি করছে অনন্যা। তাই রুশুর ধারণা রাত্রি গাছের নিচে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ গেটের দিকে চোখ পড়তে খানিকটা অবাক হয় রাত্রি। তার মনে প্রশ্ন জাগে, রোশো
এখানে কেন? পর মুহূর্তে ভাবলো নিশ্চয় অনন্যার জন্য এসেছে, কিন্তু নিবিড় তো অনন্যাকে ধরে নিয়ে কোথাও একটা চলে গিয়েছে। রুশু তো অনন্যাকে খুঁজে পাবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে গেটের দিকে এগিয়ে লাগে রাত্রি। উদ্দেশ্য ফট করে রুশুকে জানিয়ে ফট করে চলে আসবে। রুশু কেবল বাধ্য হয়ে ভেতরে ঢুকবে, তখনই তার আগে রাত্রির গলা থেমে যায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে রাত্রি তাকে হাত দেখিয়ে থামতে বলে, ঠিক তার দিকে এগিয়ে আসছে। সেখানে রাত্রিকে দেখে থমকে যায়। রাত্রির থেকে চোখ সরাতেই পারছে না যেন সে। পুরো এক সপ্তাহ রাত্রি দেখা মেলেনি রুশুর তৃষ্ণার্ত চোখ দুটি। সেই তৃষ্ণার্ত নিবারণ করে চলেছে আজ তার অবাধ্য চোখ জোড়া যেন। রুশু জানে না কেন এমন অদ্ভুত অনুভূতি হয় তার রাত্রির জন্য। কই আগে তো কখনোই এমন কোনো মেয়ের জন্য এমন অনুভূতিই হয়নি। বুকের ভেতর উতাল পাতাল হয়নি তো তার এমন আগে। তবে কি সে মায়ে জড়িয়ে যাচ্ছে রাত্রি? সত্যিই কি তাই? রাত্রি রুশুর সামনে এসে রুশুকে আবার ডাক দেয়, ভাইয়া বলে, কিন্তু রুশুর কোনো ভাবাবেগ হয় না তাতে। রাত্রির কাছে রুশুর এমন চাহনি দেখে বেশ অস্বস্তি হতে লাগে। শেষমেশ রুশুর ধ্যান ভাঙার জন্য তার সামনে তুড়ি বাজিয়ে ওঠে। এবার রুশুর ধ্যান ভাঙে, আমতামতা করে বলে ওঠে, উপস, তুমি এসেছো খেয়ালই করিনি, আমি স্টোরি নিয়ে ভাবছিলাম। বাই দ্য ওয়ে, কেমন আছো অ্যাটম বম? আবারও অ্যাটম বোম বলায় বেশ রেগে যায় রাত্রি। অথচ বেচারি বুঝেই না যে রুশু তাকে রাগানোর জন্যই ওকে অ্যাটম বোম বলে ডাকে। রাত্রি রুশুর প্রশ্নে কোনো জবাব না দিয়ে বলে উঠল, আপনার ছুটকি ভার্সিটিতে নেই? একটু আগে নিবিড় ভাইয়া ওকে টেনে নিয়ে কোথায় যেন চলে গেল। রুশু প্রথমে রাত্রির কথা ভালোভাবে গায়ে লাগায়নি, পর মুহূর্তেই বুঝতে পেরে বিস্ময় চিৎকার করে বসেছে। ও আচ্ছা, হোয়াট? আর কি হ্যাঁ, ও মাই গড, কোন দিকে গিয়েছে বলতে পারো? এই তো দক্ষিণ দিকে রোড ধরে বাইক নিয়ে গিয়েছে তাও 10 মিনিট হয়েছে। রাত্রির কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই রুশু হাওয়া এত স্পিডে কার উঠে স্ট্যান্ড দিয়ে চলে গেল। রুশু যে রাত্রি আহম্মক বনে গেল, ধানমনে তার মুখ থেকে বেরিয়ে গেল। যাক বাবা, কচ্ছপের মতো থেকে হুট করে খরগোশের মতো চলে গেল। ভাইয়ের কার একটা ক্যাফেতে গিয়ে থামতে দেখে নিবিড় ভাইয়ের বাইক থামিয়ে আমাকে নামতে ইশারা করলো, সাথে নিজেও নেমে গেল। আমাকে ভাইয়ের উপর নজর রাখতে বলে বাইকটা রোডের এক সাইডে পার করে এলো। অগ্নি ভাইয়া কার থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে ছুটলো ক্যাফের ভেতরে। ভাইকে দেখে যা বুঝলাম ভাইয়া ভীষণ দুশ্চিন্তায় আছে। নিবিড় ভাইয়া আমাকে কমান্ডারের মতো ফলো মি বলে ধীর পায়ে এগোতে লাগলেন ক্যাফের ভেতরে। এমন একটা জায়গায় গিয়ে থামলেন যেখান থেকে ভাইয়াকে দেখা গেল ভাইয়া আমাদের দেখতে পাবে না, কারণ ভাইয়ার চেয়ারটা উল্টো দিকে আছে। আমি শুধু অবাকের উপর অবাক হয়ে চলেছি। আমি আরো অবাকের শীর্ষস্থানে পৌঁছালাম ভাইয়ার সামনে থাকা মানুষটাকে দেখে। ভাইয়ের সামনে মাস্ক পরিহিত একটা মেয়ে বসে আছে, আগে সাদা এপ্রন জড়ানো। দেখে বোঝা যাচ্ছে কোনো মেডিকেলের স্টুডেন্ট, কিন্তু মাস্ক দিয়ে মুখ ঢাকায় থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে না মেয়েটার মুখ। মেয়েটার কথা বলতে বলতে ভাইয়ের হাত চেপে ধরে কান্না করা শুরু করে দিল, যা দেখে আমি পুরোই ভেবাচাকা খেয়ে গেলাম। অগ্নি ভাইয়ার মুখ দেখা না গেলেও ভাইয়ার মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে ভাইয়া মেয়েটাকে কান্না করতে বারণ করছে। এসব দেখে আমার মনের মাঝে হাজারো প্রশ্ন হাবুডুবু খেয়ে চলেছে যেন। হঠাৎ নিবিড় ভাইয়ের দিকে চোখ যাওয়ায় আমি ভয়ে আটকে উঠলাম। ওনার চোখ থেকে যেন লাভা বের ছড়াচ্ছে, সেই লাভায় যেন সবকিছু ধ্বংস করে দেবেন উনি। এর মধ্যে কোথা থেকে রুশু ভাই আমাদের পাশে কাটিয়ে দৌড়ে ক্যাফের ভিতরে ঢুকে যায়। সবই যেন আমার মাথার উপর দিয়ে চলে যায়। রুশু ভাইয়া আবার এখানে কোথা থেকে আসলো? রুশু ভাইয়ের ভেতরে ঢোকা মাত্রই অগ্নি ভাইয়া আর সাথে সাথে থাকা মেয়েটি দরপরে উঠে দাঁড়ালো। অগ্নি ভাইয়া রুশু ভাইয়ের উদ্দেশ্য করে আমতামতা করে বলে উঠলো, রুশু তুই? রুশু ভাইয়া তাড়াহুড়া করে ঢুকাই অগ্নি ভাইয়াকে খেয়াল করেনি। এই ভাইয়ার গলা পেয়ে উল্টো দিকে ঘুরে রুশু ভাই একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। রুশু ভাইয়া অগ্নি ভাইয়াকে টাইটলি হাগ করে পাশে থাকা মেয়েটিকে দেখে জিজ্ঞেস করে উঠলো, ব্রো, হু ইজ শি? রুশু ভাইয়ের প্রশ্ন করায় মেয়েটি নিজের মাস্ক খুলে ফেললো, আর সাথে সাথে আমার চোখ রসগোল্লার আকার ধারণ করলো। আমি বিস্ময় করে চেঁচিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে অগ্নি ভাইয়া, রুশু ভাইয়া আর নিত্য আপু ঘাড় ঘুরিয়ে এই আওয়াজের উৎস খুঁজতে ব্যস্ত হয়ে গেল। নিবিড় ভাইয়া এবার আড়াল থেকে বেরিয়ে এলেন, সাথে পিছনে আমিও এলাম। নিবিড় ভাইয়াকে দেখে নিত্য আপু অগ্নি ভাইয়ার হাত খামচে ধরলো।
অগ্নি ভাইয়া কাপা কাপা গলায় কিছু বলতে যাবে, তার আগে উনি হাতের 5 আঙ্গুল মেলে ভাইয়ার কে থামিয়ে দিয়ে বসে পড়তে বললেন। বর্তমান আমি রুশো ভাইয়ার হাতে গোতা মেরে ফিসফিস করে বলে উঠলাম, রুশো ভাইয়া কি হতে চলেছে? রুশো ভাইয়া আমার কথা শুনে নখ কাটতে কাটতে 2 কাঁধ উঁচিয়ে করে ঠোঁট উল্টালো, যার অর্থ ভাইয়া আমার মতো একই পরিস্থিতিতে। হঠাৎ নিবিড় ভাইয়া নিচের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে উঠলো। বেঈমান। নিবিড় ভাইয়ার এই কথাটা শুনে মারাত্মক কেঁপে উঠলাম আমরা সবাই। এর মধ্যে আমি আবারও বোতল থেকে পানি ঢালতে নিলেই বোতলের পানি শূন্য আবিষ্কার করলাম। গলা শুকিয়ে আসছে আমার ভীষণ। আবারও একটা ট্যাঙ্কি পানির বড্ড প্রয়োজন। নিত্য আপু ভয়ে ভয়ে বলতে শুরু করলো। ভাইয়া এখানে অগ্নির কোনো দোষ নেই, আমি 2 বছর ধরে ওকে। আর কিছু বলতে পারলো না নিত্য আপু। অগ্নি ভাইয়া নিত্য আপুকে থামিয়ে দিয়ে বলে উঠলো, নিত্যর কথা শুনিস না নিবিড়, আমি বলছি। আসলে আমি নিত্যকে অনেক আগে থেকে পছন্দ করতাম। ওকে এই নিয়ে বহুবার ফোর্স করেছি আমি, আর আজকেও আমি ওকে ব্ল্যাকমেল করে আসতে বলেছিলাম। ট্রাস্ট মি, ওর কোনো দোষ নাই। আমি বেইমানি করেছি তোর সাথে। কোনো শাস্তি দেওয়ার থাকলে আমাকে দে, আমাকে মার। নিবিড় ভাইয়া একদম শান্ত গলায় মাথা নিচু করেই বলে উঠলেন। আর কত মিথ্যে বলবে? বলেই মাথা তুলে তাকালো। না নিবিড়, আমি সত্যি বলছি। আমি অগ্নি ভাইয়া থামিয়ে দিয়ে নিবিড় ভাইয়া ব্যাস। বলে চেঁচিয়ে উঠলো। ওনার গর্জনে কেঁপে উঠলাম আমি। নিত্য আপু তো পারে না, এখানে কেড়ে দেয়। এদিকে রুশো ভাইয়া নখ খেতে খেতে আঙ্গুলে খেয়ে ফেলবে বোধ হয়। নিবিড় ভাইয়া বসা থেকে চট করে দাঁড়িয়ে বলতে শুরু করলো, কি মনে করেছিলিস তোরা নিবিড়কে ফাঁকি দিয়ে যাবে? এই নিবিড়কে বোকা বানাবে? কি মনে করেছিস আমি কিছুই বুঝবো না? হ্যাঁ, আমাকে এইভাবে ঠকালে তোরা? আরে তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আর নিত্য তুই তুই তোমার নিজের বোন। কিভাবে পারলে এমন করতে? ভয় করলো না একবারও? এর মূল্য তোদের দিতে হবে, দিতেই হবে। তোরা রেডি হয়ে যা শাস্তির জন্য। আগামী সপ্তাহে তোদের এঙ্গেজমেন্ট। নির্ভয়ের কথা শুনে শটাং হয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা সবাই। আনমনে আমার মুখ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ? নিবিড় ভাইয়া আমাকে কিছুটা ব্যঙ্গ করে বলে উঠলো, হ্যাঁ নয় হ্যাঁ। মানে কি নিবিড়? নির্ভয়ের পকেটে হাত গুজে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলো ঠোঁটে বাঁকিয়ে ফু দিলেন। আবারও বলে উঠলেন, কেন তোরা যা তা করতে পারিস আর আমি বললি দোষ? অবশ্যই বলছি না, জাস্ট করে দেখাবো। আরে শালা, তুই কেমনে লুকলি আমার থেকে এত বড় কথাটা? নিত্য নয় ছোট, ভয় আমাকে বলতে পারেনি, তুই তো বলতে পারতি। আর আমি নিজে দাঁড়িয়ে তোদের দুজনের বিয়ে দিতাম। কি ভাবছিস আমি তোদের ব্যাপারে জানলে তোদের মেনে নেবো না? এ ছেলে তোরা আমাকে? আরে তোরা দুজনে আমার কলিজার 2 টুকরা। তোদের মতো পারফেক্ট কাপল কি আর দুটো হয়? সে আগে থেকে আমি ভেবে রেখেছিলাম তোদের দুটোকে একসাথে বাঁধবো। আর তোরা যেভাবে নিচে থেকে নিজেদের ধরে দিবি তা বুঝতেই পারিনি আগে। আর নিত্য, তোর চয়েসের সাথে সাথে ধৈর্য আছে বলতে হবে। 2 বছর অগ্নিকে জ্বালিয়েছিস, ইমপ্রেসিভ। নিবিড় ভাইয়ের কথা আমরা সকলে এতক্ষণ নীরব দর্শকের মতো শুনছিলাম। একটা টু সাউন্ডও করিনি কেউ, কারণ কিছু বলার মতো পরিস্থিতি ছিল না আমার। প্রত্যেকের মুখে হাস সাইজ ধারণ করেছে, যেন খুবই অনায়াসে গোলগাপ্পা ঢুকিয়ে দেওয়া যাবে। নিত্য অপর চোখ ছলছল করছে। অগ্নি ভাইয়া যেন ভাষা হারিয়ে ফেলেছে। এদিকে আমি আর রুশো ভাইয়া সবার মুখ চাওয়াচাই করছি। নিবিড় ভাইয়া এবার 2 হাত বাড়িয়ে ঠোঁট উল্টে বলে উঠলো, কোথায় ভাবলাম সিনেমার মতো দুজন এসে জড়িয়ে ধরে ভ্যাপা করে কাঁদবি, তা না, রোবটের মতো দাঁড়িয়ে আছিস। কি ড্রিমার, এমনটাই তো হয় তাই না? রুশো ভাইয়ার দিকে তাকিয়ে রুশো ভাইয়া লাফিয়ে বলে উঠলো, ইয়া একদম পারফেক্ট বলেছো। অগ্নি ভাইয়া নিত্য আপু একে অপরের নিজের দিকে তাকিয়ে পর মুহূর্তে নিবিড় ভাইয়ের দিকে তাকিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়লো ওনার উপর। নিত্য আপু তো খুশিতে কেঁদেই দিয়েছি। ইস, কি সুন্দর মুহূর্ত। সাদা বিলাইটিকে আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ উনি নয়। আসলে উনি ভালো, সবার সাথেই ভালো, শুধু আমার সাথে ওনার শত্রুতা বোধ হয়। পাশ ফিরে রুশো ভাইয়ের দিকে তাকানো মাত্রই দেখি ভাইয়া এই মুহূর্তে ক্যামেরা বন্দি করে নিচ্ছে। আসলে রুশো ভাই এমনই, সবসময় ক্যামেরা আর ল্যাপটপ নিয়ে ঘুরে। ক্যামেরা যখন তখন ছবি তোলে, আর ল্যাপটপ যেখানে সেখানে বসে লেখালেখি করে, এমনকি অফিসেও। আরে আরে হয়েছে, এবার ছাড়, পড়ে যাবো তো আমি।
নিবিড় ভাইয়া উপরোক্তি উক্তি শুনে চোখ মুছতে মুছতে নিত্য আপু আর অগ্নি ভাইয়া ওনাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। এই বেটা, তুই বুঝলি কিভাবে রে, বলতো? অগ্নি ভাইয়া প্রশ্ন মুচকি হাসলেন উনি, ঠোঁটের কোণে হাসি ঝুলে রেখে বলে উঠলেন, একটা কথা কি জানিস, না তুই ঠিক মতো মিথ্যে বলতে পারিস, আর না নিত্য। তোর হঠাৎ হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়া, যখন তখন মন খারাপ করে থাকা, এই সবই আমার আগে থেকে সন্দেহ হতো। আর রইল তোদের মনের কথা জানা, সেটা তো তোদের চোখ দেখলে ধরে ফেলা যায়। যদিও সবাই সেটা পারবে না, তবে আমি পারি। ওনার কথার মাঝেই সাইকেল চালিয়ে হাত উঠিয়ে বলে উঠলাম, আমি প্রায় ধরেই ফেলেছিলাম। আমার কথায় চোখ ছোট ছোট করে অগ্নি ভাইয়া আমার দিকে তাকালো। নিত্য আপু লজ্জায় পড়ে গেল। রুশো ভাইয়া আর নিবিড় ভাইয়া আমার বাচ্চা মধ্যকে ফিক করে হেসে দিল। পর মুহূর্তেই নিত্য আপু মুখটা মলিন করে বলে উঠলো, কিন্তু ভাইয়া, আপু যে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কাল রাতে আমি আপুকে এই নিয়ে কারোর সাথে কথা বলতে শুনেছি। নিবিড় ভাইয়া নিজের সিল্কি চুলগুলো আঙ্গুল চালিয়ে বলে উঠলেন, শুনেছিস? কারণ আমি তোকে শুনিয়েছি। কাল আব্বুকে বলেছিলাম তোকে শুনিয়ে শুনিয়ে বিয়ের কথা বলতে, না হলে তো এইভাবে হাতে নাতে ধরতে পারতাম না। বলেই হাসলেন উনি। আর নিত্য আপু রেগে মেগে তেরে গিয়ে নিবিড় ভাইয়ের গায়ে কিল খুশি বসাতে লাগলো। আমরা সবাই হেসে ফেললাম দুই ভাই বোনের এমন খুনসুটি দেখে। বাপরে, কত বুদ্ধি নিয়ে চলে সাদা বিলাই, ভাবা যায়? রুশো ভাইয়া তো খুশিতে আমার হাত ধরে লাফাতে লাগলেন। আমরা দুজনেই জোরেই বলে উঠলাম, হিপ হিপ হুররে, বাসায় লাগবে এবার বিয়ে। আম্মুকে ঘিরে আমি অগ্নি ভাইয়া, রুশু ভাইয়া, নিবিড় ভাইয়া আর নিত্যপু বসে আছি। সবার চোখে অস্বস্তির ছাপ। আমি আবারও পানির গ্লাসে হাতে নিয়ে বসে আছি। না, এবার প্রতিবার পানি খেয়ে উঠে যাওয়া সম্ভব নয়, তাই পানির জগটা তুলে নিয়ে এলাম। আমার পাশে রুশু ভাইয়া আবারও নিজের দাঁতগুলো নেল কাটার বানিয়ে ফেলেছে। বুঝি না আমি, আমাদের এই দুই ভাই বোনের এরকম অদ্ভুত অভ্যাস হলো কি করে। আমি টেনশনে পানি খেয়ে পেট ফুলাই, আর রুশো ভাইয়া দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বোধহয় আঙ্গুল খেয়ে ফেলে। অবশ্য অগ্নি ভাইয়া এরকম অভ্যাস না থাকলেও খুবই লজ্জাজনক এক মারাত্মক অভ্যাস আছে, সেটা হলো হাঁটু কাঁপা। ভাইয়ার টেনশনে পড়ে গেলে ঘামার সাথে সাথে হাঁটুতে ভূমিকম্প সৃষ্টি করে ফেলে, যেটা বর্তমান ঘটে চলেছে। সবাই টেনশনে আম্মুর দিকে মনোযোগী থাকায় ভাইয়ের হাঁটু কাঁপার দৃশ্য নজরে না দিলেও আমি বেশ দেখতে পাচ্ছি। নিত্যপু যদি দেখতো তবে নির্ঘাত মৃগী রোগ ভেবে চিকিৎসা করতে নিয়ে যেত। এই নিয়ে নিবিড় ভাইয়া আর রুশু ভাইয়া মিলে আম্মুকে ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বুঝিয়েছে, তবে জানি না কতটুকু সফল হয়েছে, কারণ আম্মু এক পর্যায়ে কোনো পজিটিভ রিয়াকশনের চোখে পড়েনি আমার। আম্মু শুধু ভাইয়ের কথা শুনে গেছে, মস্তিষ্ক পর্যন্ত নিয়ে গেছে কিনা সন্দেহ। নিত্য আপু এই প্রথম আম্মুর সাথে মাথা নত করে বসে আছে। আসলে এতক্ষণ উৎসুক দৃষ্টির চেয়ে থেকেও আম্মুর কোনো উত্তর না পেয়ে আপু ধরে নিয়েছে আম্মু রাজি নয়, তাই নিজের মায়ের মতো দেখে আসা মামনিকে যেন আজ অচেনা লাগছে তার। সাথে অগ্নি ভাইয়ের তো টেনশনে আবারও চুপসে গেছে। এমনি সময় হলে আমি ভাইয়ের এরকম নার্ভাসনেস ফেস দেখে হেসে কুটি কুটি হয়ে যেতাম, কিন্তু এই মুহূর্তে ভাইয়ের অসহায়তাটা বড্ড কষ্ট দিচ্ছে আমায়। অনেকক্ষণ যাবৎ আম্মু কোনো হেলদোল নেই দেখে নিবিড় ভাইয়া বুক ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস টেনে বলে উঠলো, মামনি। আম্মু এবার নড়জড়ে বসে কপাল কুঁচকে বলে উঠলো, আমি নিতুকে নিজের বৌমা বানাতে পারবো না, ব্যাস। আম্মুর উচ্চারিত এই একটা সেন্টেন্স যেন মুহূর্তেই কত শত প্রাণ চুরমার করে শেষ করে দিল। দৌড়ে মুচড়ে উঠলো আমাদের হৃদয়। নিত্য প্রায় কিরিয়ে দেবে যেন। রুশু ভাইয়ের হুঁশ নেই, কখন সে কাটা বাদ দিয়ে আঙ্গুল চুষতে শুরু করে দিয়েছে। এদিকে নিবিড় ভাইয়া আর অগ্নি ভাইয়া যেন এখনো এক টুকরো আশা নিয়ে করুণ চোখে আম্মুর মুখ পানে চেয়ে রয়েছে। এই ভয়ানক হৃদয় ভাঙা পরিস্থিতি আবারও পিপাসা পেয়ে গেল আমার। এবার সাথে সাথে গ্লাস না থাকায় অগত্যা জগ উঁচু করে হা করে পানি খেতে লাগলাম আমি। আম্মু আবারও বলে উঠলো, হ্যাঁ, আমি নিতুকে নিজের ছেলের বউ বলে মানব না, কারণ ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। ও শুধু নামে আমার ছেলের বউ হবে, কিন্তু আসলেও আমার মেয়ে, ঠিক আনন্দার মতোই। আম্মুর উপরোক্ত উক্তি শোনা মাত্রই আমার জগ থেকে মুখে ঢালা থাকা পানি মুখে না পড়ে জামায়
পড়ে গেল, সাথে মুখে যেটুকু পানি গিলেছিলাম তা গিলার আগেই ভুস করে বেরিয়ে গেল। এদিকে রুশু ভাইয়া আনমনে বেশ মুখে ঢোকানো আঙ্গুলটিকে কস করে নিচে কামড় বসিয়ে আউচ করে উঠলো। নিমেষে সবার মুখে হাসির ঝিলিক, খুশিতে চোখ চিকচিক করে উঠলো সবার, কিন্তু সবাই যেন বাক প্রতিবেদ হয়ে গেল। আমি সবার এমন অবস্থা দেখে নিজের আগের মুড বদলে ফিক করে হেসে দিয়ে বলে উঠলো, কি রে, চুপ করে গেলি কেন? বল কেমন দিলাম? রুশু ভাইয়া মামুনের কথায় পরিপ্রেক্ষিতে আনমনে বলে উঠলো, ও তেরি, কি চিজ তুমি মনি, থরিদের আগেই হয়ে গিয়েছিলে সবার শনি, হাইরে ফ্লেভার চেঞ্জের খনি, তাই তো তোমার এই খুঁজছে দু চোখের মনি, ওগো রং পাল্টানো অনামিকা, হবে কি তুমি আমার গল্পের নায়িকা? আম্মুর নাম অনামিকা। রুশু ভাইয়া এমন অদ্ভুত কবিতা সভায় তার দিকে কয়েক সেকেন্ড দৃষ্টি স্থির রেখে পর মুহূর্তে হুহা করে হেসে উঠলো। আম্মু মুখ ফুলিয়ে বলে উঠলো, বাবা, এই বয়সে এসে নায়িকা বানাচ্ছিস? আমি যখন অনুর বয়সী ছিলাম তখন কত সুন্দর ছিলাম, এখন কোথায় ছিলিস? রুশু ভাইয়া মাথা চুলকিয়ে বলে উঠলো, কোথায় আবার, তোমার বোনের পেটে। এবার সবার হাসির বেগে যেন আবারও বেড়ে গেল। উফ, রুশু ভাইয়া হয়েছে একটা হাসির ডিব্বা। সত্যি ভাইয়া যে বউ হবে সে নিঃসন্দেহে অনেক লাকি হবে। রুশু ভাইয়া মাথা চেপে ধরে বসে আছে, পাশে চুপচাপ চিন্তিত হয়ে বসে আছি আমরা সবাই। রুশু ভাইয়ার মতো এত হাসি খুশি মানুষের মলির মুখ নিতে পারছি না আমরা কেউই। নিবিড় ভাইয়া আবার রুশু ভাইয়াকে জিজ্ঞেস করলো, হে ড্রিমার, কি বলছে সেটা বলবি তো? আমি সলিউশন বের করবই, ট্রাস্ট মি। রুশু ভাইয়া এবার হাত সরিয়ে মুখ তুলে তাকালো, বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলল, কি বলবো ব্রো, এবারের স্টোরিটাও হিট হলো না, এত ভালো ক্যারেক্টারগুলো অ্যাড করলাম তাও হলো না। নিবিড় ভাই আর অগ্নি ভাই নিজেদের মধ্যে ইশারায় কিছু একটা বলে আবারও কিছুক্ষণ নীরবতা পালন করলো। তারপরে হুট করে নিবিড় ভাইয়া বলে উঠলো, একটা কথা মন দিয়ে শোনো রুশু, স্টোরিতে কিন্তু শুধু অন্যদের ফলো করে ফিলিংস অ্যাড করলে সেটা খুব একটা ভালো প্রমোশন পাবে না। তুমি অন্যকে না দেখে নিজেকে দেখো, অন্যরা কি ইমাজিন করছে সেটা না ভেবে তুমি নিজে কি ইমাজিন করছো সেটা নিয়ে ভাবো। তুমি ধরে নাও তোমার স্টোরির মেইন ক্যারেক্টার তুমি নিজে, তুমি কি ফিল করছো সেসব নিয়ে ভাবতে হবে তোমায়। এই টেকনিকটা অ্যাপ্লাই করে নেক্সট স্টোরি লেখো, আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। রুশু ভাইয়া খুব মনোযোগ সহকারে নিবিড় ভাইয়ার কথাগুলো শুনলো। ওনার কথায় অর্থ বুঝতে পেরে খুশিতে চোখ চিকচিক করে উঠলো ভাইয়া। রুশু ভাইয়া খুশিতে এক লাফ দিয়ে নিবিড় ভাইয়ার উপর ঝাঁপিয়ে পড়লো। এদিকে নিবিড় ভাইয়া হুট করে এমন পরিস্থিতির শিকার হয়, টাল সামলাতে না পেরে রুশু ভাইয়াকে নিয়ে ধপাস করে বিছানার উপর পড়ে গেল। এই সিন দেখে আমি সহ নিত্য অপর অগ্নি ভাইয়া হুহা করে হাসতে শুরু করে দিলাম। অদ্ভুত ব্যাপার, আমাদের সাথে সাথে নিবিড় ভাইয়া আর রুশু ভাইয়া বিছানায় পড়ে থেকে হাসতে শুরু করে দিল, যেটা দেখে আমি চোখ ছোট ছোট করে সাদা বিলের দিকে তাকালাম। এতক্ষণে রুশু ভাইয়ের জায়গায় আমি হলে নির্ঘাত ধাক্কা মেরে ফেলে দিতাম আমায়। এতক্ষণ রুশু ভাইয়ের জায়গায় আমি হলে নির্ঘাত ধাক্কা মেরে ফেলে দিত আমায়, অথচ রুশু ভাইয়ার ওনার উপর পড়ে আরো হাসছেন উনি, ফাজিল পোলা। পরের দিন আজ নিত্য আপুর আব্বু আমাদের বাসায় আসার কথা, এঙ্গেজমেন্টের কথা বলার জন্য। প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আম্মু চান না কাউকে বাড়ির ঝামেলায় ফেলতে, এমনিতেই কাজের চাপ ওনার বেশি। নিত্য আপুর আম্মু তো অনেক আগেই গত হয়ে গেছেন, অথচ আপুর আব্বু চাইলে আবারও বিয়ে করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আপুর মুখে শোনা তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতেন। এসব ভেবেই বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। গাল ফুলিয়ে ড্রয়িং রুমে বসে আছি আমি, অবশ্যই ইচ্ছে করে ফুলিয়ে নেই, তারও যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কারণ হলো আমার আক্কেল দাঁত গজাচ্ছে, গালের ডান সাইড ফুলে বোম হয়ে আছে আমার। নিজেকে আয়নায় দেখে হাসি পাচ্ছে আমার নিজেরই। হাঁটতো ভাইয়ারা, সেই কখন থেকে অগ্নি ভাইয়া আমায় মজা নিয়ে চলেছে। রুশু ভাইয়া না হাসলেও দাঁত কেলিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে এই বলে, আরে ছুটকি, তোরা তো কম বয়সে আক্কেল হয়ে ভাবা যায়, অনেকের তো বুড়ো বয়সেও হয়, তখন হয় কোনো লাভ আছে কি? নাকি ব্যথাটা বেশি করে বুড়ো বয়সে উঠলে? কিন্তু এরা আমার মুড অফের কারণ বুঝতে পারছে না। মোট কথা, আমি এই ফোলা গাল নিয়ে ভার্সিটি যেতে পারবো না।
ভাইয়া তো অলরেডি আমাকে গোল আলু উপাধি দিয়ে ফেলেছে। না জানি ভার্সিটি গেলে আরো কি কি উপাধি পাবো আমি। সেই ভয়ে আজ ভার্সিটি যাওয়ার প্ল্যান অগত্যা ক্যান্সেল করে দিলাম। আজ নাকি ভাইয়াও যাবে না, তাই শোকটা কিঞ্চিত কমে এলো আমার। কিন্তু রাতের সাথে আড্ডা না দেওয়া পর্যন্ত তো আমার পেটের ভাত হজম হবে না। উফ, কি করবো ভেবে পাচ্ছি না। আমার গোমরা মুখ দেখে রুশু ভাইয়া বুড়ো কোচকে জিজ্ঞেস করে উঠলো, ছুটকি খুব ব্যথা করছে কি? আমি চট করে রুশু ভাইয়ের দিকে মুখ ফিরিয়ে বলতে শুরু করলাম, আরে আমার দাঁত ব্যথা করছে না, শুধু ফুলে আছি এই। আর আমার মুড অফ, কারণ আজ রাত্রির সাথে দেখা হবে না। রুশু ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ মুখে হাসি ফুটিয়ে বলে উঠলো, আরে এটা আবার কোনো প্রবলেম হলো? অ্যাটম বমকে আসতে বল বিকেলে, নিবিড় ব্রোরাও তো আসবে তখন। সবাই মিলে নিত্য আর অগ্নিব্রোকে নিয়ে জমি আড্ডা দেওয়া যাবে। রুশু ভাইয়ের কথা শুনে নিজের মাথায় নিজে একটা চাটি মেরে দিলাম আমি। সাদা বিলাই ঠিক বলে, আমি আসলে একটা স্টুপিড। রাত্রি আসতে বললেই সেখানে হয়ে যায়, সেখানে আমি মুখ গোমরা করে বসে আছি। গলা শুকিয়ে যাচ্ছে আমার। আজ এই দাঁতের ব্যথার জন্য দুপুরে খাইনি আমি। যদিও বাম দিক দিয়ে খাওয়া যেত, তবুও কেন যেন খেতে ইচ্ছে করেনি। এদিকে বিকেল করে সন্ধ্যা নেমে যাচ্ছে, তাও রাত্রির কোনো খবর নেই। নিত্য আপুরা অনেকক্ষণ আগে এসেছে। ড্রয়িং রুমে বসে সবাই সবকিছু ফাইনাল করে নিত্য আপু আর অগ্নি ভাইয়ার একা কথা বলতে পাঠিয়েছে। বর্তমানে অগ্নি ভাইয়া আর নিত্য আপুর সাথে অবস্থান করছে, আর আমি কিচেনে জুস নিতে এসেছি। নিত্য আপুর আব্বু আর আমার আব্বু আম্মু বসে গল্প করছেন, কিন্তু নিবিড় ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না। কেন যেন কোথাও গেলেন উনি। জুসের গ্লাসে চুমুক দিতে দিতে অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে ঠাস করে পিলারের সাথে ধাক্কা খেয়ে ব্যালেন্স সামলাতে দাঁড়ালাম আমি। মাথা তুলে সামনে তাকাতেই মুখটা হা হয়ে গেল। এ কি? এ তো কোনো পিলার নয়, আস্ত একটা জলজান্ত সাদা বিলাই। উনি নিজের পরিহিত শার্টের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। তার কারণ আমার হাতে থাকা জুসের গ্লাসটা অনেকটা জুস ওনার শার্টে পড়ে গিয়েছে। স্টুপিড, চোখ কি পকেটে ভরে রাখো নাকি তুমি? কি করলে এটা? আমার পুরো শার্টেতে ভিজিয়ে দিলে। আমি যেভাবে কামড় দিয়ে ওনার ধমক শুনে যাচ্ছি। আল্লাহ, কেন যে বারবার ওনার সাথে আমার অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে তা উনিই জানেন। হাই আল্লাহ, এখন কি করব আমি? ভাবতে ভাবতে একটা বুদ্ধি এলো মাথায়। মুখটা কাঁচামোচা করে বলে উঠলাম, ভাইয়া আপনার শার্টটা আমাকে দেন, আমি ওয়াশ করে দেবো। আপনি বরং ভাইয়ের কোনো শার্ট পরে নিন প্লিজ। আমার কথাটা হয়তো উনি পছন্দ হলো। আমাকে ভাইয়া রুমের বাইরে দাঁড় করিয়ে উনি একটা টি শার্ট পরে বেরিয়ে এলেন। আমার হাতে ওনার জুস ভিজে যাওয়া শার্টটি দিয়ে বলে উঠলো, গো, সুন্দর করে ওয়াশ করবে। একটা দাগও যদি থাকে তাহলে বুঝতেই পারছো কি করব। আমি একটা শুকনো দুধ গিলে ছুট লাগালাম আমার ঘরে। গিয়ে দরজা লক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। 10 সেকেন্ডও হয়নি, আবার হুট করে কেউ দরজায় নক করায় দৌড় ফুরিয়ে উঠলাম। আবার নিচে সাদা বেলা এসেছে। আরে উনি কি আরে ওনার কি আক্কেল হুশজ্ঞান কিছুই নেই নাকি? রুমে আসলাম 1 মিনিটও হয়নি, তাতেই শার্ট ফেরত নিতে এলেন নাকি? রেগে মেগে দরজা খুলেই আমি হা হয়ে গেলাম। আমার সামনে একটা ময়দা সুন্দরী দাঁড়িয়ে আছে। একটু ভালো করে দেখে বুঝলাম এটা আর কেউ না, আমার বেস্ট রাত্রি। ও হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ঢুকতে দিবি না? তুই হঠাৎ করে সেজে গুজে এসেছিস কেন? রাত না দিন? ও এবার বুঝলাম, এর জন্যই আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেল। শাকচুন্নি, কখন থেকে অপেক্ষা করছিলাম আমি জানিস? এই দেখ, পেট ফুলে রয়েছে, কত কথা জমা হয়েছে ভাব। হয়েছে, মন চাইলো তাই সাজলাম। তোর এই গাল ফুলে গেছে কেন বলতো? উফ, ওই ভয়টাই পাচ্ছিলাম আমি। প্রসঙ্গ এড়াতে রাত্রি টেনে এনে খাটে বসিয়ে আমি ওয়াশরুমে যেতে যেতে বলে উঠলাম, আক্কেল হয়েছে আমার, যেটার অভাবে তুই আজও আক্কেল। বলেই ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। রাত্রি হয়তো আমার কথার কোনো মিনিং বুঝতে না পেরে অনেকক্ষণ মাথা চুলকানো শুরু করে দিয়েছে। হ্যাঁ, চুলগুলো চুলকাচ্ছে। আমার কি, আপাতত এই জুস ভরা সাদা বেলাইয়ে সাদা শার্টের সাথে যুদ্ধ করা শুরু করেছি আমি।
রাত্রি অনন্যার অপেক্ষাই করছিল, কিন্তু 5 মিনিটও না বের হয় বোর হয়ে রুম থেকে বেরিয়ে এলো রাত্রি। ওর চোখ জোড়া শুধু এক অগ্নিকে খুঁজে চলেছে। নিবিড়ের আব্বুকে নিচে দেখে তেমন কোনো অর্থ বুঝতে পারেনি রাত্রি, কারণ ওদের আসা যাওয়া খুবই কম। রাত্রি হেঁটে হেঁটে কোনো যেন রুমে ছিল, সেই রুমে ক্রস করছিল। এমন সময় রুশুর চোখ যায় রাত্রির দিকে। নেই ব্লু কালারের সিল্কের শাড়ি পরেছে, কানে বড় বড় ঝুমকা, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দেওয়া, সাথে ভারী মেকআপ, যেন অপরূপ লাগছে তাকে। রাত্রি হাঁটতে হাঁটতে রুশুর রুম ক্রস করে ছাদের দিকে এগোতে লাগলো। রাত্রিকে ছাদের দিকে যেতে দেখে রুশু রাত্রিকে আটকানো তার পেছন পেছন রুম থেকে বেরিয়ে যায়। অগ্নির কাঁধে মাথা দিয়ে রেখেছে নৃত্য, তার অবাধ্য চুলগুলো অগ্নির বুক জুড়ে বিরাজ করছে। এই হালকা বাতাসে দুজনে যেন প্রেমের জোয়ারে ভাসতে শুরু করে দিয়েছে। দুজনের দৃষ্টি শূন্যে, নীরবতার মাঝেও যেন তারা মনে মনে কত না কত কথোপকথন চালিয়ে যাচ্ছে। রাতের সাথে পা রাখা মাত্র এই দৃশ্য চোখে পড়তে থমকে যায়। তার চোখ থেকে অবলীলায় নোনার জল গড়িয়ে পড়তে শুরু করে। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সেই শক্তিটুকু যেন পাচ্ছে না সে। রাত্রিকে দরজাতে থেমে যেতে দেখে রুশু থেমে যায়। সে রাত্রিকে মুভমেন্ট পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ রাত্রির চোখে পানি দেখে বুকের ভেতর ছাদ করে ওঠে রুশুর। দুমড়ে মুছতে যেতে থাকে তার শত শত আশা। তাহলে কি তার সন্দেহই ঠিক ছিল? রাত্রি অগ্নি ভাইকে ভালোবাসে? তাহলে তো রাত্রি ভেঙে পড়বে। সে যে রাত্রিকে কষ্ট পেতে দেখতে পারবে না। রাত্রি এক পা দুপা করে পেছাতে পেছাতে এক সময় উল্টো দিকে ঘুরে কাঁদতে কাঁদতে ছুট লাগায়। রাত্রিকে আসতে দেখে রুশু দেওয়ালের অপর পাশে নিজেকে আড়াল করে সরে দাঁড়ায়। হাজারো দুশ্চিন্তায় ভর করে থাকে তার মাথায়। কেমন এক চিনচিনে অসহ্যকর ব্যথা হতে থাকে বুকের বাঁ পাশে। রাত্রির জন্য ভয় হতে শুরু করে রুশুর। রাত্রি ছুটে নিচে নিয়ে যাওয়া দেখে কিছুক্ষণ স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে থাকে সে। হঠাৎ রাত্রি যদি কিছু করে বসে সেই ভেবে রুশু তৎক্ষণাৎ নিচে নেমে আসে। রুশু, রাত্রি ওভাবে বেরিয়ে গেল কেন? তুই কি আবারও ঝগড়া করেছিস ওর সাথে? রাত্রি বাড়ি থেকে বেরিয়ে গেছে শুনে অজানা ভয় এসে বাসা বাঁধে রুশুর মনে। মনেকে চিন্তা করতে মানা করে এক ছুটে বেরিয়ে যায় রুশু। এদিকে দুজনকে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তায় পড়ে যায় সবাই। অন্যমনস্ক হয়ে রোডের মাঝে বরাবর হেঁটে চলছে রাত্রি। এই নিয়ে 2-3 বার গাড়ির সাথে ধাক্কা লাগতেও বেঁচে গিয়েছে সে। এমন সময় অপর পাশ থেকে একটা ট্রাক ফুল স্পিডে ছুটে আসছে তার দিকে, কিন্তু রাত্রি সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। ট্রাক ড্রাইভারও মাতাল, মদ খেয়ে দুলতে দুলতে ট্রাক চালিয়ে যাচ্ছে লোকটি। ট্রাকটা একদম কাছাকাছি চলে আসা মাত্রই কেউ হ্যাঁচকা টান মেরে রাত্রিকে সাইডে নিয়ে গিয়ে সজোরে থাপ্পড় মেরে দেয় তার গালে। গালে হাত দিয়ে ছলছল চোখে চেয়ে রয়েছে রাত্রি। তার দিকে সামনে হাতে মুঠো শক্ত করে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চলেছে রুশু। রক্তলাবার চোখে রাতের দিকে তাকিয়ে আছে সে। থরথর করে কাঁপছে। রুশুর গোলাপি আভায় মোড়ানো ঠোঁট জোড়া, গায়ে ফসার রং পাল্টে লালচে বর্ণ ধারণ করেছে। দুপাশে চুল চিজবে ঘাম গড়িয়ে পড়ছে। ওর সাইডে সোডিয়ামের বাল্বের আলো স্পষ্ট দেখা যাচ্ছে রুশুর এমন ভয়ানক রূপ। রাত্রে রুশুর এমন রূপের সাথে পুরো পরিচিত নয়। সে তো সবসময় দাঁত কেলিয়ে থাকা হাস্যোজ্জ্বল রুশুকে চেনে। কখনো কোনো পরিস্থিতিতেই রাখতে দেখেনি রুশুকে সে। যেখানে প্রচন্ড রেগে 2-4টা থাপ্পড় খেয়ে ফেলার কথা ছিল, সেখানে খুবই ঠান্ডা মেজাজে আবিষ্কার করে সে রুশুকে। রুশুর এমন ভয়ানক চাউনি দেখে রাত্রি শুধু ভয় পাচ্ছে না, সাথে চরম অবাকও সে। কিন্তু এখন এসবের পাত্তা না দিয়ে রাত্রি হুট করে রেগে গেল। তার প্রশ্ন, রুশু কেন এভাবে তাকে এভাবে সরিয়ে আনলো? আপনি আমাকে ওখান থেকে সরিয়ে আনলেন কেন? হ্যাঁ, রুশু নিজেকে শান্ত করার যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না সে। কি করে বা পারবে? রাত্রিকে এভাবে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কি অনুভূতি হচ্ছিল সেটা সে শুধুই জানে। রুশুর মনে হচ্ছিল এই বুঝি তার নিজের প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রাণ বাজি রেখে ছুটে এসে রাত্রিকে বাঁচিয়েছে সে। যদি আর কয়েকটা সেকেন্ড দেরি হতো তখন কি হতো ভেবেই বারবার মোচড় দিয়ে উঠছে রুশুর হৃৎপিণ্ড। রুশুর রাগ জিনিসটা বড়ই কম, সহজে রাগার পাত্র নয় সে। তবে বিশেষ কোনো কারণে যদি একবার তার রাগ উঠে যায় তবে তার থামানো খুব কষ্টসাধ্য। এখনো ঠিক তাই।
রাত্রি রুশোর কোনো জবাব না পেয়ে আবারও চেঁচিয়ে উঠল, কি হলো বলুন, কেন সরিয়ে এলেন আমায়? মরে যেতাম আমি, এই পৃথিবী থেকে চিরতরে মুক্তি পেয়ে যেতাম। আমি মরতে চাই। আর কিছু বলে উঠতে পারলো না রাত্রি। তার আগে আবারও রুশোর হাতের 5 আঙ্গুল গিয়ে পড়লো তার অপর গালে। সাহস কি করে হয় তোমার? খুব মরার শখ না? কিন্তু তোমার সেই ইচ্ছেটা আমি বেঁচে থাকতে পূরণ হবে না। গট ইট। রুশোর চিৎকারে কেঁপে উঠল রাত্রি। সাথে আকাশের বুক চিরে নামতে থাকে ঝুম বৃষ্টি। আজ আকাশে মেঘ করেছিল অনেকক্ষণ ধরে। বৃষ্টির পানিতে ভিজে যেতে থাকে রুশো আর রাত্রি। তারা দুজনেই নির্দ্বিধায় গায়ে মাখতে থাকে বৃষ্টির কণাগুলো। রাত্রি নিশ্চুপ থেকে যায় এবার। শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে নোনা জল, যা বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে পড়ছে তার গাল বেয়ে। রুশো কিছুক্ষণ আবারও চুপ থেকে রাগটাকে দমিয়ে নিয়ে রাত্রির গালে আলতো করে হাত থেকে বলতে থাকে, খুব লেগেছে না? আই এম সরি রাত্রি। অ্যাকচুয়ালি আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। আমি তোমাকে হার্ট করতে চাইনি, ট্রাস্ট মি। প্লিজ তুমি আর মরার কথা বলবে না, আমার সহ্য হয় না। রুশো রাত্রির নাম ধরে ডাকা কিছুটা অবাক হয় রাত্রি, কিন্তু পর মুহূর্তে আবারও রেগে যায়। ঝাঁঝাল কণ্ঠে বলে ওঠে, আমি মলে আপনার কি? হ্যাঁ, বাঁচতে চাই না আমি। অগ্নি ভাইকে ভালোবাসি আমি। ওনাকে না পেলে আমি বেঁচে থেকে কি করব? রুশোর বুকটা আবারও ছ্যাদ করে ওঠে। এত চেষ্টা করে নিজেকে রাগটা থামালো, কিন্তু আবারও রাতে তার দমিয়ে রাখা রাগটা টেনে বের করে আনলো। রুশো রাত্রির দুবাও শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমার কি মানে? আমার অনেক কিছু। আর তুমি শুধু অগ্নিব্রকেই ভালোবাসো, নিজের পরিবারকে ভালোবাসো না? নিজের বাবা মা, ভাই বোন, এদের কারো কোনো ভ্যালু নেই তোমার কাছে? যারা 19টা বছর নিঃস্বার্থভাবে তোমার দেখভাল করে আসলো, তোমাকে ভালোবেসে আসলো, তাদের প্রতি কোনো ভালোবাসা নেই তোমার? আজ যদি কিছু হয়ে যেত তোমার, নিশ্চিন্তে মরে যেতে, তোমার পরিবারের উপর দিয়ে কি যেত কোনো ধারণা আছে তোমার? মুসলমান হয়ে আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নাও কিভাবে তুমি? কি ভেবেছ মরে গেলে সব ল্যাটা চুকে যাবে, পরকালে শান্তিতে থাকবে তুমি? নেভার। এখন কি কষ্ট পাচ্ছ, তার থেকে 1000 গুণ কষ্ট পেতে হবে তোমাকে। বলে রাত্রিকে ছুড়ে দিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে রুশো। রুশোর ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু সে নিরুপায়। ছেলেদের যে 1000 কষ্টেও চোখের জল ফেলা মানায় না, বিশেষ করে রুশোর মতো একজন হেসে খেলা বেড়ানো মানুষ তো কোনোভাবেই না। তাই সে মুখ ফিরিয়ে কষ্টগুলো গোপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে রাত্রির মনে রুশোর বলা প্রত্যেকটা কথা প্রতিনিয়ত হয়ে বাঁচতে থাকে। রুশোর বলা প্রত্যেকটা কথা সত্য, যুক্তিসঙ্গত। সে তো এসব আগে ভাবেনি, শুধু অগ্নিবাইকে ভেবে গেছে সে। অজান্তেই রুশোর বলা প্রত্যেকটা কথায় রাত্রি শক্ত হতে সাহায্য করতে থাকে। রাত্রি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস টেনে রুশোর দিকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধন্যবাদ আপনাকে ভাইয়া। রুশো এতক্ষণ উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করেছিল। রাত্রির কথা কানে পৌঁছাতে মাত্র চট করে ঘুরে দাঁড়ায় সে। খুঁটিতে চোখ চিকচিক করে ওঠে রুশো চাই রাত্রি শক্ত হোক, বাস্তবতা বুঝুক। রুশো রাত্রিকে ভালোবাসলেও কষ্ট পেলেও চাই শুধু রাত্রি ভালো থাকুক। ভালোবাসলে যে ভালোবাসার মানুষটিকে পেতে হবে এর তো কোনো মানেই নেই। দূর থেকেও ভালোবাসা যায়। ভালোবাসার মানুষটির পাশে থাকতে পারাটাই তো রুশোর কাছে অনেক। এর থেকে বেশি আর কিছুই চায় না সে, কিচ্ছুটি না। রাত্রি, তুমি যেহেতু অগ্নিপুরকে লাভ করো, সো এটা অবশ্যই চাইবে যে সে ভালো থাকুক, নয় কি? রাত্রি রুশোর প্রশ্নে মাথা নাড়ে সম্মতি জানালো। রাত্রির উত্তর পেয়ে রুশোর মুখে হাসি ফুটে উঠল। রুশো আবারও বলতে শুরু করলো, তবে তুমি এটা নিশ্চয় জানো, অগ্নিগ্রহ আর নিত্য একে অপরকে ভালোবাসে। সেই হিসেবে তোমার খুশি হওয়া উচিত। ভালোবাসার মানুষটা যা চায় তা পেলে খুশি হওয়াটাই স্বাভাবিক। রুশোর কথায় মুখে হাসি ফুটে উঠল রাত্রির। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাত্রি বলে উঠল, আপনি ঠিক বলেছেন ভাইয়া। আমি আসলে তখন নিজে চেঞ্জে ছিলাম না, ব্রেন কাজ করছিল না, সব কিছু কেমন ধোঁয়াশা বলে মনে হচ্ছিল আমার কাছে। রাত্রির কথার মাঝে রুশো রাত্রিকে হ্যাসকা টান মেরে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। তাদের পাশ কাটে দ্রুত বেগে যাওয়ার টাকটি টায়ার দ্বারা ছিটকে পড়া কাদা জল রাত্রির গায়ে একটুর জন্য লাগতে লাগেনি। টাকটি যেতে রুশো রাত্রিকে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে বলে ওঠে, সরি,
তোমাকে না সরালে এতক্ষণে কাদার ভূত হয়ে যেতে। ইউনো, তোমার মতো অ্যাটম বম কাদায় মেখে গেলে একদম পেতনি পেতনি লাগবে। রাত্রি রুশুর কথায় চোখ ছোট ছোট করে ভুরু কুচকে রুশুর দিকে তাকানো মাত্র রুশু দু হাতে নাক চেপে ধরে বলে ওঠে, এই না না প্লিজ, এমনিতেই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে নাক লাল হয়ে গিয়েছে। এর থেকে বেশি লাল বানালে সত্যি ছুটকির বলা টমেটো হয়ে যাবে নাকটা। চলুন এবার যাওয়া যাক, ঠান্ডা লেগে যাবে তো। রুশু মুস্কি এসে সম্মতি জানিয়ে রাত্রির পাশে হাঁটা ধরলো। আম্মু কি হলো বলো তো? সেই কখন বেরিয়েছে ওরা, বৃষ্টিও তো হচ্ছে, ফোনও পাচ্ছি না কাউকে। রাত্রি তো ফোন আমার বিছানায় ফেলে গেছে। রুশু গেছি তো, চিন্তা করিস না, ড্রাইভারকেও পাঠিয়ে দিচ্ছি খুঁজতে, ঠিক চলে আসবে। আমাদের কথার মাঝে আগমন ঘটে রাত্রি ও রুশু ভাইয়ার। আমরা সবাই ওদের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। দুজনেই ভিজে একাকার হয়ে গেছে, টপ টপ করে পানি পড়ছে দুজনের শরীর বেয়ে। আম্মু দৌড়ে দুটোকে তাওয়াল এনে দুজনের গায়ে জড়িয়ে দিয়ে বলে ওঠে, কোথায় গিয়েছিলিস তোরা? হিসেব আছে কোনো? সবাই কত টেনশনে ছিলাম। রুশু ভাইয়া টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে মুখ কাচামুচো করে বলে ওঠে, আসলে মনি ওকে একটু রাগিয়ে দিয়েছিলাম, তাই রাগ করে বেরিয়ে গিয়েছিল। সরি, আর এমন হবে না। রুশু, কবে সিরিয়াস হবি তুই? এমন মজা কেউ করে? তোদের নিয়ে আমি আর পারি না, তোর মাকে কমপ্লেন দিতে হবে। রুশু ভাইয়া আমাকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল, কারণ ভাইয়া গা ভেজা। অসহায় ভাবে ঠোঁট উল্টিয়ে বলল, সরি মনি, আর হবে না প্লিজ, এটাই লাস্ট টাইম। আমার কিছু বললো না। ড্রাইভার আঙ্কেলকে ফোন করে ঘুরে আসতে বললো, সাথে রুশু ভাইয়াকে অগ্নি ভাইয়ার ঘরে পাঠিয়ে দিল। আর আমায় বললো রাত্রিকে নিয়ে ঘরে নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে আনতে। আমি ওর কথা বাড়ালাম না, রাত্রিকে নিয়ে ঘরে চলে এলাম। সবাই নিশ্চিত হলো। আমার মনে কেমন একটা খট্টা থেকেই গেল। এত ছোট কারণ তো আর জল এত দূর করাবে না। রাত্রির এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল তা আমাকে জানতে হবে। আজ না হোক কাল জানতেই হবে। রাত্রিকে আজ থেকে যেতে বললাম। আন্টিকে ফোন করে অনেক তেল লাগিয়ে তবে কাজ হলো। বৃষ্টির দোহাই দেওয়ার পরে থাকতে দিতে রাজি হলেন আন্টি। নিবিড় ভাইয়া একটু পরেই চলে যাবেন। আম্মু ওনাকে থেকে যেতে বলেছিলেন, কিন্তু আঙ্কেল খুব সকালে অফিসে যাবে, সাথে অফিসের কাজও আছে যা রাতে বাসায় গিয়ে করবেন। আপাতত আমরা সেটা কাজ তা হলো সাদা বিলে সাদা শার্টটা ওনাই ফেরত দিয়ে দেওয়া। জুসটা অবশ্য খুব ভালো করে ওয়াশ করে দিয়েছি, কিন্তু ভেজা শার্ট তো আর দিতে পারবো না। তাই বুদ্ধি খাটিয়ে আমার হেয়ার ড্রায়ার বের করলাম। হেয়ার ড্রায়ার অন করে চুল না শুকিয়ে শার্ট শুকাতে লাগলাম। শার্ট পরে শুকিয়ে গিয়েছে অনেকটা, তাই তাড়াতাড়ি করে ভাঁজ করে ছুটে লাগালাম ওনার কাছে। কিন্তু কপাল আমার, গেট খুলে ও তো না দেখে হতভম্ব হয়ে বেরিয়ে গিয়ে ঠাস করে ওনার সাথে আবার ধাক্কা খেয়ে বসলাম। আর আমার ঠোঁট গিয়ে ডিরেক্ট বসে গেল ওনার গলায়। তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে মুখে ইনোসেন্ট মার্কা হাসি রেস্ট টেনে বলে উঠলাম, মেনে কুছ নেই কি ভাইয়া? উনি আমার চেয়ে কম কিসের? আমার দিকে তাকিয়ে বাম পাশে ভুরু উঁচু করে বলে উঠলেন, लेकिन अब मैं बहुत कुछ करूंगा। আমি এবার শুক্র ডেক গেলে ওনার গলার দিকে তাকালাম, কিন্তু যা দেখলাম তা দেখে আমার চোখ বোধহয় কোটর থেকে বেরিয়ে হাতে চলে আসবে। ওনার গলায় আমার ঠোঁটের লিপস্টিকের দাগ। হায় আল্লাহ, কি ভেবে যে আর লিপস্টিক দিতে গিয়েছিলাম। উনি তো দেখলে আমাকে আর আস্ত রাখবে না। ভয়ে তো এখন বলতেও পারবো না। তার থেকে ভালো পালতি গালি হে নিকাল যাও। যেই বাবা সেই কাজ। ওনার হাতে শার্টটা ধরিয়ে দিয়ে এক দৌড়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আমি যা হবে হোক, আমার সামনে না হলেই ভালো। হেই সামবডি কিল মি প্লিজ। অন্যরাকে এইভাবে চোরের মতো পালিয়ে যাওয়া দেখে হেসে ফেল নিবিড়। আনমনেই বলে উঠল সে, পাগলি একটা।